আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ আজকে আমাদের হচ্ছে সুদ কষার আজকে যে পার্টটা আমরা পড়ব, আমরা হচ্ছে এটা এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার লেকচার। তো আমরা ইতিমধ্যে 9টা পার্ট, 9 নাম্বার টাইপ পর্যন্ত পড়েছি। 9 নাম্বার টাইপ গতকালকে 9 নাম্বার টাইপ পর্যন্ত হয়েছিল। তো আপনারা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এটা একটু আমাকে জানান। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমার কথা? একটু সবাই আমাকে জানান। দেখে নেই। আসসালামু আলাইকুম। হুম, ওকে, সাউন্ড ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করতে পারি। আজকে আজকে আমাদের দ- এই যে 10 নম্বর টাইপ থেকে শুরু হচ্ছে। তো দেখেন 10 নম্বর টাইপে প্রথমে যেই কথাটা বলেছে সেটা হচ্ছে এরকম যে 500 টাকার 4 বছরের সুদ 600 টাকার 5 বছরের সুদের সমান হলে সুদের হার কত? 16তম বিসিএস এসছে। যেহেতু আপনারা বুঝে গেছেন যে এই টাইপের অঙ্ক কিভাবে করে করতে হবে, বেসিক নিয়মগুলা আপনারা এখন থেকে নিজে নিজেই পারবেন। পারবেন কি পারবেন না? সবাই পারবেন। দেখেন এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 500 টাকার 4 বছরের সুদ। তাহলে 500 টাকার যে 4 বছরের যে সুদটা হবে সেটার পরিমাণটা আপনি যদি বলি, যে আমি যদি বলি এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত, মানে দুই ক্ষেত্রে সুদের হার হচ্ছে সমান। তাহলে আমরা আমরা যদি আমরা যদি বলি যে এইখানে সুদের হার হচ্ছে এক্স টাকা করে, যদি আমরা সুদের হার বলি, তাহলে 500 টাকার 4 বছরের সুদ, তাহলে 500 × 4 × হচ্ছে 100 প্লাস 600 × 5 × হচ্ছে আমাদের 100, এই দুটা মিলে হচ্ছে 500 টাকা। যদি না বুঝেন আবার বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। তাহলে এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, এখানকার দুটো শূন্য কেটে যাচ্ছে, আলটিমেটলি 4 × 5 = 20, তাহলে 20x প্লাস হচ্ছে 5 × 6 = 30x, তাহলে 20x আর 30x মিলে হচ্ছে 500 টাকা। তাহলে 50x সমান হচ্ছে 500 টাকা। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান পাচ্ছি 500 ভাগ হচ্ছে 50, মানে হচ্ছে 10। তার মানে এক্স এর মান হচ্ছে, তাহলে সুদের হার হচ্ছে 10%। তার মানে সুদের হার হচ্ছে 10%। এটা হ্যাঁ। উম উম ওকে, ঠিক আছে। আমি একজন কোশ্চেন করছে, কোশ্চেনগুলোর উত্তর দিচ্ছি। কি বেসিকটা বুঝতে পেরেছেন সবাই? সবাই ক্লিয়ার? মানে আমি যদি এখানে সুদের হারকে আমরা যদি ধরে নিই X%, তাহলে সুদের হার যদি X% হয়, তাহলে আহ, মানে দুইটা মিলে, মানে এই প্রথম ক্ষেত্রে যেই সুদ এবং দ্বিতীয় ক্ষেত্রে যেই সুদ, এই দুইটা মিলে হচ্ছে 500 টাকা। আমরা জানি I = PNR/100, পি এর মান 500, এন এর মান 4 বছর, আর এর মান হচ্ছে এক্স। তাহলে আর মানে যদি এক্স চিন্তা করি, অথবা আর মানে আরো যদি চিন্তা করি, তাহলে আমরা এইভাবে করে চিন্তা করতে পারি যে এক্স, এখানেও এক্স ধরছি, PNR/100, ঠিক আছে? এটা কি বুঝছি সবাই? মানে যেহেতু PNR/100, তাহলে এই ক্ষেত্রে PNR/100, এটা পি এটা এন, আর আর মানে হচ্ছে, আর মানে আরো ধরতে পারি আমরা। এটা যদি আর ধরি, তাহলে পি PNR/100, এটাও আর আমরা এখানে আর ধরলাম, এটা আর ধরেও করতে পারি। হ্যাঁ, আর মানে হচ্ছে 10। তার মানে সুদের হার হচ্ছে R% ধরে নিলাম, তার মানে সুদের হার হচ্ছে, আর এর মান যেহেতু আমাদের 10 বের হয়েছে, তার মানে 10%। ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই বুঝেছি কিনা? হ্যাঁ। জুয়েল রানা বলছে আমি আজকে নতুন। আচ্ছা, নতুন হলে আপনি ওই যে আগের যে 15টা ক্লাস হয়েছে সেটা ফিচার্ড অপশনে, এই গ্রুপের ফিচার্ড অপশনে দেয়া আছে। হ্যাঁ, ফিচার্ড অপশনে আপনি সিরিয়ালি লাইভ ক্লাস নং 1, লাইভ ক্লাস নং 2, এইভাবে করে
15টা ক্লাস আছে, 15টা ক্লাস করে নেবেন। 15টা ক্লাস করে নিলে পরবর্তী ক্লাসগুলো দেখতে সুবিধা হবে। হ্যাঁ, পিডিএফ এর সাথে এটা মিলবে না, এই একটা মানে চ্যাপ্টার পিডিএফ যেটা আমি দিয়েছি সেটার সাথে মিলবে না। ক্লিয়ার? বুঝেছি? সবাই পারবো? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। মানে এই এটা এটা হচ্ছে PNR/100, PNR/100, এই দুইটা সুদ মিলে হচ্ছে মোট সুদের পরিমাণ হচ্ছে 500। আর পিডিএফ এর সাথে যে মিলছে না এই চ্যাপ্টারটা, এই সুদ কষা যে পিডিএফ এর সাথে মিলছে না, গতকালকে বলে দিয়েছি না যে এইটার পিডিএফটা, এই সুদ কষার পিডিএফটা আমি একটু বড় করে দিয়েছি, মানে যেটা দিয়েছি সেটা আপনাদের সংক্ষিপ্ত সাজেশনমূলক, আর যেটা আমি পড়াচ্ছি সেটার পিডিএফটা আমি দিয়ে দিব, আপনাদের। হ্যাঁ, এই একটাই পিডিএফ, আর বাকি পিডিএফ গুলো আগেরটাই আমি দিয়ে দিব। মানে কিভাবে দিয়ে দিব, এটা আমি ছবি তুলে বা কোনো একটা প্রসেসে দিয়ে দিব আপনাদের এখানে। ওকে, দিব দিব, সমস্যা নেই, দিয়ে দিব। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ। আর মানে যারা মানে এই সুদ কষার, বিশেষ করে যারা টাইপ 1, মানে সরি টাইপ 1 বলতেছি, দুইটা ক্লাস তো হয়েছে, ক্লাস নাম্বার মানে 1 নাম্বার ক্লাস এবং 2 নাম্বার ক্লাস, এই দুইটা ক্লাস যারা করেন নাই মানে সুদ কষার, তাদের এই কমেন্ট করার দরকার নেই, বুঝি নাই। হ্যাঁ, এই কমেন্ট করবেন না আপনারা, কারণ আপনারা তো প্রথম 2টা ক্লাস করেন নাই। প্রথম 2টা ক্লাস করলে তাহলে এটা বুঝতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে? এটা এইভাবে করে, মানে যারা ক্লাস করেছে তাদের কাছে কমেন্ট চাই আর কি, বুঝছেন কিনা। যারা ক্লাসই করেনি আগের 2টা, তাদের কাছে কমেন্ট চাই না আমি। ওকে। আচ্ছা, একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ, তাহলে আমরা জানি PNR/100 হচ্ছে সুদের পরিমাণ, এখানেও PNR/100 হচ্ছে সুদের পরিমাণ। তাহলে PNR/100, তাই না, সুদের পরিমাণ। তাহলে দুইটা সুদ মিলে বলছে 222 টাকা। তাহলে P এর মান হচ্ছে 300, N এর মান হচ্ছে R, N এর মান হচ্ছে 4, আর R/PNR/ হচ্ছে 100, প্লাস P মানে হচ্ছে 500, N এর মান হচ্ছে 5 বছর, বাই R/100 ইকুয়াল হচ্ছে 222। তাহলে সেখান থেকে আমরা কি করব, জাস্ট 2টা শূন্য কেটে দিলাম, এখানকার 2টা শূন্য, এটা 2টা শূন্য কেটে দিলাম। তাহলে 3 4 12 আর, প্লাস হচ্ছে 5 5 25 আর, তাহলে 25 আর সমান হচ্ছে 222। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 37 আর সমান হচ্ছে 222। তাহলে এখান থেকে আর এর মান হচ্ছে 222 ভাগ হচ্ছে 37। তাহলে 6 7 42 না, তাহলে 6 7 42-এর 2, 3 6 18, আর 4 হচ্ছে 22, তার মানে 6% হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? কবে নাগাদ পেতে পারি স্যার? ম্যাজিক ম্যাথ 2টা বই কোনো লাইব্রেরিতে পাচ্ছি না। গন্তব্যহীন প্রতীক কোন কোন মানে জেলায় বা কোন জায়গায় খুঁজেছেন, মানে কোন জেলা থেকে পাচ্ছেন না যে? তাহলে আমি বলে দিব কোথায় পাচ্ছেন না। সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, আর গন্তব্যহীন প্রতীক লেখেন যে হ্যাঁ কোথায় পাচ্ছেন না আপনি। ঠাকুরগাঁতে আপনি ইয়েতে পেয়ে যাবেন, আহ কালকের মধ্যেই পেয়ে যাবেন আপনি, বুক সেন্টার, নিউ বুক সেন্টার, এগুলাতে পেয়ে যাবেন। বুক সেন্টার, নিউ বুক সেন্টার, হ্যাঁ, এগুলোতে পেয়ে যাবেন ঠাকুরগাঁ সদরে। বুক সেন্টার, নিউ বুক সেন্টার, অথবা আরো কিছু যে আছে ওই বইগুলা, ওই লাইব্রেরিগুলোর সামনে আশেপাশে লাইব্রেরিতে পেয়ে যাবেন। স্যার অনেক কষ্ট করে নীল খেতে পাইছি, কেন এত কষ্ট হচ্ছে কেন? আচ্ছা, আপনারা অনতি বিলম্বে আপনারা বইগুলো কিনে নিয়েন, কারণ মানে যে হারে কাগজের দাম বাড়ছে, মানে আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেই, মানে ধারণা দিলে বুঝতে পারবেন। মানে আমি যখন এই বছরের শুরুতে, মানে শুরুতে না, মার্চ মাসের দিকে আমাদের কাগজের রিম ছিল যেটা 1200 টাকা, সেটা কাগজের রিম এখন হচ্ছে 2800 টাকা। আমরা শুনতেছি এই কাগজের রিমটা কিছুদিনের মধ্যে এটা 3600 থেকে 3800 টাকাও হতে পারে। যদি আপনারা বই কিনতেই চান তাহলে আগে আগে বই কিনে ফেলেন, শুধু আমার বই না, যে কারো বইয়ের কথা বলতেছি। না হলে বই কেনার মতো সামর্থ্য থাকবে না, পিডিএফ পড়তে হবে আর কি। এটা বই কেনার মতো সামর্থ্য থাকবে না। হুম। কোনো মানে আলটিমেটলি ঝামেলা হয়ে যাবে আর কি, দেশের দেশের না, পৃথিবীর অবস্থা আর কি
এই কাগজের ক্ষেত্রে এরকম, দেশের অবস্থা তো আরো ভয়াবহ। ওকে, 300 টাকার 300 টাকার 300 টাকার 4 বছরের 300 টাকার 4 বছরের সরল মুনাফা। আচ্ছা, একটা একটা কথা বলি, যে 300 টাকার 4 বছরের সরল মুনাফা 500 টাকার 5 বছর মুনাফা মিলে এই একই অঙ্ক আর কি। আর এই টাইপের অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, শেষ। আমাদের পিএনআর বাই 100, পিএনআর বাই হচ্ছে আমাদের 100 প্লাস পিএনআর বাই হচ্ছে আমাদের 100, হ্যাঁ, আর আর বাই হচ্ছে আমাদের 100 সমান হচ্ছে 160 টাকা। তাহলে আমাদের যেটা পড়ছে, তাহলে 3 4 12 আর প্লাস হচ্ছে 20 আর সমান হচ্ছে 160, 32 আর সমান হচ্ছে 160। তাহলে আর এর মান হচ্ছে 160 ভাগ হচ্ছে 32, কাটাকাটি করলে 5 দ্বিগুণী হচ্ছে 5 দ্বিগুণী 10, 3 5 15 আর 16। আচ্ছা, 5%। আচ্ছা, এখানে নীলক্ষেতে মামুন লাইব্রেরিতে বই পাবেন। আচ্ছা, একজন বলেছে যে এত কমেন্টের অ্যান্সার দিলে ক্লাস করে মজা পাই না। এখানে একটা কথা বলি, আমি আপনাদের এই গ্রুপের মধ্যে, আপনারা জানেন কিনা আমি জানি না, অনেকেই জানেই না মনে হয়, এই গ্রুপের মধ্যেই আমি মোট 100টা হচ্ছে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির উপর রেকর্ডেড ক্লাস দিয়েছি। এগুলোর চেয়েও সম্পূরক, এগুলো সবগুলো ক্লাস করায় হ্যাঁ দিয়েছি। ওগুলো টেনে টেনে দেখতে পারবেন। আমি যদি কমেন্টেড অ্যান্সার না দিই, তাহলে ওই রেকর্ডেড ভিডিও দেখলেই তো হয়। কমেন্টেড অ্যান্সারটা আমাকে দিতে হবে, এই জন্য কমেন্টেড অ্যান্সার দেওয়ার জন্য এটা আরেকবার করে ক্লাসটা নেওয়া হচ্ছে। মানে যদি কমেন্টের অ্যান্সার যারা মানে শুনতে চান না, যে হ্যাঁ আমি ফ্ললেসলি ক্লাস করে যেতে চাই কমেন্টের অ্যান্সার না দিয়ে, তাদের জন্য ওই রেকর্ডেড ক্লাসগুলো দেখলেই হয়ে যাবে। আর আমি 10টা আমার হচ্ছে আমি ওই যে মানসিক দক্ষতার উপর রেকর্ডেড ক্লাস আছে সেটাও দিয়ে দিব সামনে। তাহলে ওরা ওই দেখে প্রিপারেশন নিলে কিন্তু হয়ে যায়, তাদের আর এক্সট্রা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই, মানে এই জায়গায় ইয়ে করার প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। একটু কমেন্টের অ্যান্সার যেটা যেটা আমার কাছে রিলেভেন্ট মনে হবে তাই কমেন্টের অ্যান্সার দিব, তবে রিলেভেন্ট কোশ্চেন করবেন আর কি। আচ্ছা, 400 টাকার এই এই জিনিসগুলো আমি আর তাহলে পড়াচ্ছি না, এটা তাহলে ওই একই টাইপের কোশ্চেন। আচ্ছা, এরপরে চলে আসেন 11 নাম্বার টাইপে। 11 নাম্বার টাইপে ওকে, 11 নাম্বার টাইপে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4% হওয়ায়, তাহলে 5% থেকে হ্রাস পেয়ে 4% হওয়ায় 320 টাকা কমে গেল। আচ্ছা বলেন তো কত পার্সেন্ট কমেছে, আপনি একটু আমাকে বলেন। স্যার, আর কি কোনো শীট আছে? শীট দিব, হ্যাঁ নীরবমন, আরো শীট পাবেন, ওটা তখন দিয়ে দিব, সমস্যা নেই। কত পার্সেন্ট কমেছে বলেন? বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4% হয়েছে, তাহলে সুদের হার কমেছে কতটুকু? সুদের হার কমেছে হচ্ছে 1%। আমরা জানি, মানে এই পার্সেন্টেজটা যে আমরা বলতেছি, এই পার্সেন্টেজটা কি মূলধনের রেসপেক্টে না? মূলধনকে আমরা যদি 100% চিন্তা করি, তাহলে মূলধনের 5% থেকে, মানে আমরা মূলধনের 5% হচ্ছে সুদের হার, মূলধনের 5% হচ্ছে সুদের হার, তাই না? মানে আপনার সুদের হার বলতে কি বোঝায়? আমাদের আসল 100 টাকা হইলে সুদের হার 5%, মানে কি সুদ হচ্ছে 5 টাকা। তার মানে আমরা যখন আসলকে বা মূলধনকে 100% ধরতেছি, তখনই এইসব কিন্তু পার্সেন্টেজ গুলো আসতেছে। তার মানে মূলধনকে আমরা সবসময় কত পার্সেন্ট চিন্তা করবো বলেন তো? 100%। 100%। তাহলে সুদের হারটা 5% থেকে কমে 4% হয়েছে, তার মানে কমেছে কতটুকু? 1%। তাহলে 1% কমার জন্য এখানে আমার সুদ কতটুকু কমেছে? 320 টাকা। তার মানে 1%-এর মান হচ্ছে 320 টাকা। তাহলে 100%-এর মান কত? 100% মানে মূলধন, তাহলে 100 দিয়ে গুণ হবে। একে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে 32-এর পরে 3টা শূন্য, তার মানে 32,000 টাকা হবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই বুঝেছি যে 5% থেকে হ্রাস পেয়ে 4% হয়েছে, তার মানে কমেছে কত পার্সেন্ট? 1%। আর টাকায় কমেছে হচ্ছে 320 টাকা।
তার মানে যার মূল্য হচ্ছে 1%, সেটা টাকায় তার মূল্য হচ্ছে 320 টাকা। তাহলে মূলধন তো আমরা 100% চিন্তা করি। হুম। হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, এখন দেখেন, সুদের হার 6 টাকা থেকে কমে 3 টাকা হয় এক ব্যক্তির বার্ষিক আয়। বার্ষিক আয় 15 টাকা কমে গেল, তাহলে মূলধন কত? তাহলে 6 টাকা থেকে 3 টাকা হয়, তার মানে কমেছে কত কত পার্সেন্ট? 3%। তাহলে 3%-এর মূল্য কত টাকা? 15 টাকা। মানে এই সুদের হার যেহেতু বলছে, এটা হচ্ছে 6% থেকে 3% হয়েছে। হ্যাঁ, তাহলে টাকার মূল্যে সেটা 15 টাকা কমেছে, তাহলে 1%-এর মূল্য হচ্ছে 15 ভাগ হচ্ছে 3, মানে হচ্ছে 5 টাকা। তার মানে সেখান থেকে আমরা 100% বের করব, মানে ঐকিক নিয়মের জন্য 1% কেন বের করলাম? ঐকিক নিয়ম, 3%, 1%, 100%, 5 গুণন 100 মানে আসলে 500 টাকা। তার মানে তার মূলধন ছিল হচ্ছে 500 টাকা। ক্লিয়ার? ওকে। হুম, জাস্ট এরকমই, হ্যাঁ, সেম, রাইট, খুব সুন্দর। দেখেন, এটা বলেছে যে 0.75% থেকে হ্রাস পাওয়ায়, মানে একজনের সুদের হার 0.75% হ্রাস পাওয়ায়, মানে রাশি পেয়েছে হচ্ছে 0.75%, তাহলে 0.75% হচ্ছে হ্রাস পেয়েছে। এই জন্য একজনের আমানতের উপর 4 বছরে প্রাপ্ত আয় এতটুকু কমে যায়। তাহলে 4 বছরে কমেছে 750 টাকা, তাহলে 1 বছরে কতটুকু কমেছে? ভাগ তো হচ্ছে 4, 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 4 একে 4, 3 5, 4 8 32, 3 0। আচ্ছা, আমরা এইখান থেকেই হিসাব করতে পারবো, সমস্যা নেই। তাহলে 4%-এর 0.75%-এর মূল্য হচ্ছে 704 ভাগ হচ্ছে 4। তাহলে 1%-এর মূল্য কত হবে? 750 ভাগ 4 ইন্টু হচ্ছে 0.75। যেহেতু আমাদের আমানতের মোট পরিমাণ মানে 100%-এর মান জানতে চাইছে, তাহলে 750 গুণন হচ্ছে 100 ভাগ 4 ইন্টু 0.75। দশমিক উঠে গেলে এইটার জন্য একটা 1, দশমিকের পরে জয়টা ডিজিট তয়টা 0। 75 আর এটা যদি আমরা কেটে দিই, এখানে 10 পাচ্ছি, আর এখানে 4 দিয়ে কাটলে 4 25-এ 100, তাহলে 25 গুণন 10 গুণন 100, তার মানে 25,000। হ্যাঁ, 25,000 টাকা। ক্লিয়ার? বুঝে গেছে? হ্যাঁ, প্র্যাকটিস করা লাগবে আখি, প্র্যাকটিস করলে কোনো সমস্যা নাই। আহ, তরুণ মিস্ত্রি, তরুণ মিস্ত্রি 013 121 121 এই নাম্বারে ফোন দিবেন। হ্যাঁ, এই নাম্বারে, এটা আমার নাম্বার। ফোন দিয়ে যদি রিসিভ না করি তাহলে একটু মেসেজ দিবেন, এসএমএস করবেন সমস্যাটা নিয়ে। তাহলে আসেন আরেকবার বুঝাই দিই অঙ্কটা। হ্যাঁ, বলছে যে সুদের হার আমার আসলে কত কমেছে, দেখেন ভালো করে বুঝেন। আরেকবার এই অঙ্কটা আমরা একটু বুঝে নিই, খুব ভালো করে মনোযোগ দিই, ভালো করে বুঝেন। বলছে সুদের হার 0.75% হ্রাস পায়। তো সুদের হার কত হ্রাস পেয়েছে? 0.75%, মানে 0.75%। এর জন্য মানে আপনার টাকায় কমেছে হচ্ছে 750 টাকা, কিন্তু 4 বছরে কমেছে। হ্যাঁ, এটা তো আর 1 বছরে কমে নাই, মানে এর আগের অঙ্কগুলাতে দেখেন, এর আগের অঙ্কগুলার দিকে যদি আপনি তাকান, এর আগের অঙ্কগুলাতে আমি একটু তাকাই, ধরেন এর আগের অঙ্কতে আপনি গেছেন, এর আগের অঙ্ক কি? এক বার্ষিক 15 টাকা কমে গেছে, 1 বছরে কমেছে। তার আগের অঙ্কটা কি? সুদ কমেছে 1 বছরের কথাই, মানে কোনো কিছু দেওয়া নাই, মানে 1 বছরই কমেছে। কিন্তু এইটাতে আসলে কত বছরে কমেছে বলেন তো? এইটাতে কিন্তু কমেছে হচ্ছে 4 বছরে। তাহলে 4 বছরে যদি 750 টাকা কমে, তাহলে 1 বছরে কমবে কি? 750 ভাগ 4 টাকা। তাহলে যাহাই 0.75% এত পার্সেন্ট কমে গেলে, তাহলে 1 বছরে মূলধনের, এই যে মূলধনের যেই এত পার্সেন্ট যদি কমে যায়, তাহলে সেইটার পরিমাণ 1 বছরে কমবে হচ্ছে এত টাকা। টাকার পরিমাণে হচ্ছে এটার পরিমাণটা হচ্ছে এত। তাহলে 1%-এর মান কত? মূলধন মানে যেহেতু 100%, 100%-এর মান কত? তাহলে এটাকে ভাগ 4 কেন দিছি? যেহেতু 4 বছরে এইটা, 1 বছরে হচ্ছে এত ভাগ 4। এখন আপনি দেখেন, খেয়াল করেন,
হুম। তো 1%-এর মান হবে হচ্ছে এইটাকে নিচে চলে যাবে, এটা নিচে চলে আসছে, মানে কোনো কিছু থেকে একে আসলে নিচে নিচে চলে আসে, মানে ভাগ হয়ে যায়। আর 100 হলে 100 দিয়ে গুণ হবে। এরপরে তো নর্মাল কেস, যে দশমিক উঠে গেছে, দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে দুটো ডিজিট, দুটো শূন্য। তারপরে 75 আর 750 কাটলে 10 আসে, আর 4 দিয়ে এটাকে কাটলে 25 আসে। 25 গুণন 100 গুণন 10 মানে 25,000 টাকা। ক্লিয়ার? বুঝেছেন? এই অঙ্কের বেসিক এইটাই। এই অঙ্কের বেসিক আর কিছু নাই। এই অঙ্কের বেসিক হচ্ছে 4 বছরে কমে, মানে 4 বছরে কমে হচ্ছে, 4 বছরে কমে 750 টাকা, অতএব 1 বছরে কমে 750 ভাগ 4 টাকা। তাহলে আবার সুদের হার কমেছে হচ্ছে এত শতাংশ। সুদের হার এত শতাংশ কমলে আমাদের টাকায় কমে হচ্ছে এত টাকা, একে কমলে কত, 100-তে করলে কত, এটাই বেসিক। বেসিকও যেটা, শর্টকাটও সেটাই। ক্লিয়ার? বুঝেছি? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। দেখেন কোশ্চেন দেখেন, এরপরের কোশ্চেনটা এইটা নিজেরা করেন তো, কি হতে পারে, নিজেরা সবাই অ্যান্সার দেন দেখি। এটা কারা কারা পারে দেখি, 88 নাম্বারটা সবাই পারতেছেন কিনা একটু চেক করি। একটু নিজেরা খাতায় করেন, তাড়াতাড়ি করে অ্যান্সার দেন দেখি পারেন কিনা। হ্রাস পেলো কতটুকু পার্সেন্টেজ? হ্রাস পেলো হচ্ছে 5% থেকে হ্রাস পেয়ে 4.4 হয়েছে। তাহলে পার্সেন্টেজে হ্রাস পেয়েছে কতটুকু? 5 মাইনাস 4 4 16 আর 3 হচ্ছে 19, 19 ভাগ 4 মানে এত পার্সেন্ট, তাই না? আমি একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি, 4 হচ্ছে লসাগু, তাহলে 4 5 হচ্ছে 20 মাইনাস হচ্ছে 19, এত পার্সেন্ট। তার মানে 4-এর 1%, তাই না? 4-এর 1% হচ্ছে হ্রাস পেয়েছে। তাহলে যেটাই হচ্ছে আমাদের প্রশ্ন মতে আমরা বলতে পারবো, যেহেতু এখানে বলা আছে যে এক ব্যক্তির আয় এতটুকু কমে গেলে, কোনো বছরের কথা উল্লেখ নাই, আমরা বলতে পারবো যে 4-এর 1% মানে আমাদের হচ্ছে সেই 40 টাকা, যে 4-এর 1% কমেছে আর টাকার মূল্যে সেটা 40 টাকা কমেছে। তাহলে 1%-এর মান হবে কত? 40 ভাগ 4-এর 1। তার ভাগ করলে আমরা জানি যে ভাগটা গুণ হয়ে গেলে উপরে 4 চলে যাবে, নিচে 1, মানে 160 টাকা। তাহলে 1%-এর মান 160 টাকা, মূলধন যেহেতু আমরা চাই 100%-এর মান বের করব, 160-এর পরে এই দুইটা শূন্য আরো যোগ হয়ে যাবে। তার মানে আমাদের অ্যান্সার আসতেছে কত? 16,000 টাকা। রাইট? এটার আমাদের অ্যান্সার হবে হচ্ছে 16,000 টাকা। বুঝেছি? ক্লিয়ার? আশা করি বুঝে গেছি না? সমস্যা নাই। ওকে, ঠিক আছে। মানে আমাদের কমেছে হচ্ছে 5% থেকে এটা বিয়োগ করছি আমরা ফার্স্টে, কত পার্সেন্ট কমলো? তাহলে এখানে 4 4 16 আর 3 19, 19 বাই 4, 4 হচ্ছে লসাগু, 4 5 20 মাইনাস 19 মানে 4-এর 1%, আর 4-এর 1% মূল্য মানে 40। তাহলে 1% মানে কি ভাগ হবে, ভাগ করলে উল্টে গেল, তার মানে 4 4 16, 160, 100% মানে আমাদের আরো দুটো শূন্য আসবে, একটা শূন্য তো ছিল, আরো দুটো শূন্য মানে তিনটা শূন্য, টোটাল 16,000 টাকা। বাড়লেও সেম কথা, বাড়লে যতটুকু বাড়বে, মনে করেন 5% থেকে 8% হলো, তাহলে বাড়লো কত? 3%। তাহলে 3% বাড়লে এখানে টাকার আয় যত পার্সেন্ট, ওই 3% ইকুয়াল এত লিখবো। হ্যাঁ, 1% কত, 100% কত বললেই হয়ে যাবে। বাড়লেও সেম অঙ্ক, তাই না? বাড়লে কমলে একই অঙ্ক। দেখি এই যে বেড়ে বেড়ে অঙ্ক আছে, তো এই যে বেড়ের অঙ্ক আছে, এটা করেন নিজেরা। বাড়ার অঙ্ক যিনি জিজ্ঞেস করছেন, বাড়ার অঙ্কটা করে ফেলেন, বাড়ছে এটা।
ভাগ কেন করলাম, ঐকিক নিয়ম আর কি। চারটি কলার মূল্য এত, একটি কলার মূল্য, একটি কলার মূল্য, চারটি কলার মূল্য এত, একটি কলার মূল্য কি ভাগ হবে। ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে সমানুপাতিক সম্পর্ক থাকলে ভাগ হয়, সমানুপাতিক সম্পর্ক থাকলেই ভাগ হবে। ঠিক আছে। সুমন, না সাইমন, সাইমন হচ্ছে মানে সমানুপাতিক সম্পর্ক থাকলেই ভাগ হবে, হ্যাঁ, ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকলে গুণ হয়। যেহেতু পার্সেন্টেজ বাড়লে টাকা বাড়বে, পার্সেন্টেজ কমলে টাকা কমবে, এটাকে বলে সমানুপাতিক সম্পর্ক। মানে একটা পার্সেন্টেজের পরিমাণ বাড়লে টাকা বাড়বে, পার্সেন্টেজের পরিমাণ কমলে টাকা কমবে। সেহেতু সমানুপাতিক সম্পর্ক হলে একে আসার সময় ভাগ, এক থেকে কোনো কিছুতে গেলে গুণ। না না, শামিম, আপনি যে বইটা কিনছেন সেকেন্ড এডিশন, ওটা ওইটা দিলে সবই হবে। হ্যাঁ, ওইটা ওইটার মধ্যে সবই কভার করবে, সমস্যা নেই, ওটা থাকলেই হবে, সমস্যা নেই, সেকেন্ড এডিশন বই কিনলে। ওকে, তাহলে আসেন এবার এবার আমরা এই অঙ্কটা করি। তাহলে সুদের হার 8 টাকা থেকে 12 টাকা হয়েছে শতকরা, তার মানে কত কত পার্সেন্ট বেড়েছে, 4% বেড়েছে। এই 4%-এর মূল্য কত, 4 বছরে 256 টাকা বেড়েছে, তার মানে 256 ভাগ 4। তাহলে 1 বছরে কত বেড়েছে, 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 1 6, 4 4 16, 64 টাকা বেড়েছে। তাহলে 1%-এর মূল্য হচ্ছে 64 ভাগ হচ্ছে 4, এই যে যেই কারণে এখানে ভাগ করছে ওখানেও সেই কারণেই ভাগ করেছে। আর 100%-এর মূল্য হচ্ছে, 100%-এর মূল্য হচ্ছে, আচ্ছা 64-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 16 64, তার মানে 16 × 100 মানে 1600 টাকা হবে অ্যান্সার। ঠিক আছে, 1600 টাকা হবে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে। বাড়ার অঙ্ক একটা করলাম, বেড়ে গেছে যেটা। ইজ ইট ক্লিয়ার? স্যার উত্তরটি 1 বছরের আসবে? উত্তরটি 1 বছরে আসবে না, মূলধন তো একটা বছরেই করা হয়, প্রতি বছর তো আলাদা করে মূলধন করা হয় না, মূলধন তো দেওয়া হয় মানে প্রথমে প্রথমে শুরুতে, সেজন্য 1 বছরে কনভার্ট করেই করতে হবে সবসময়। মূলধন তো 4 5 বছর আপনি হিসাব করলে তো আর মূলধন দিয়ে হিসাব করে লাভ নাই। ঠিক আছে, তাহলে কমে যাওয়া এগুলো আপনারা পারবেন শেষ। তাহলে আমাদের 12 নাম্বার, 12 নাম্বার টাইপে আমরা চলে আসলাম। তো 12 নাম্বার টাইপে এইটা, এই অঙ্কটা যে 10%, 10% মুনাফায়, হ্যাঁ, 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট গড়ে কত টাকা আপনি মুনাফা পাবেন, মানে গড়ে, গড় যদি আপনাকে বের করতে বলে, তো কি মনে হয় কি করা যেতে পারে, বলতে পারবেন? বলেন। মানে এটার বেসিক নিয়মটা শিখাই, তারপরে আমি শর্টকাটটা শিখাচ্ছি। হ্যাঁ, বেসিকটা আগে শিখাই দিই। বেসিকটা হচ্ছে আপনি, মানে আপনি মোট কত মুনাফা পাচ্ছেন সেটা, আর আপনার এই এই জিনিসটা যদি আমরা বের করি, যে প্রথম ক্ষেত্রে আই ওয়ান এর মান, প্রথম ক্ষেত্রে আই ওয়ান এর মানটা হচ্ছে পিএনআর বাই 100, তাই না? তাহলে পি এর মান হচ্ছে 3000, 3000 টাকা। এন এর মান তো 1 বছরের জন্যই আমরা হিসাব করতেছি, আর এর মান হচ্ছে 10%, তাহলে 10/100। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 300 টাকা পাচ্ছি মূলধন, মুনাফা। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে 2000 গুণন 8 ভাগ হচ্ছে 100, এইভাবে করে আমরা চিন্তা করতে পারতেছি। তাহলে 4 দুগুণে 8 মানে 160 টাকা। তাহলে দুইটা দুইটা মূলধন যোগ করলে, মানে দুইটা মুনাফা যোগ করলে আমরা পাচ্ছি, একটাতে পাইছি হচ্ছে 300, আরেকটাতে পাইলাম আমরা হচ্ছে 160। এই দুটা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 460 টাকা। এই হচ্ছে টোটাল আমাদের মুনাফার পরিমাণ। টোটাল মূলধন আমরা হচ্ছে এখানে 3000 টাকা, এখানে কত, তো 2000 টাকা। তাহলে 3000 আর 2000-এর মোটা মোট মোট মূলধন হচ্ছে 5000 টাকা, মোট মূলধন। তাহলে মোট মূলধন হচ্ছে 5000 টাকা। তাহলে এইটার জন্য আমি 1 বছরের জন্য, যেহেতু এন এর মান আমরা ওয়ানই চিন্তা করতেছি, 1 বছরের জন্য রেট কত হবে। তাহলে আমরা যদি বলি যে আই ইকুয়াল পিএনআর বাই 100, তাহলে আই ইকুয়াল যখন আমরা পিএনআর বাই 100 বলি, তখন
তখন আমাদের আর এর মান কি আসে, যে আই ইন্টু 100 বাই পি, পি ইন্টু এন। এন এর মান তো আমাদের, আই এর মান কত, এখানে আই মানে হচ্ছে টোটাল কতটুকু মূলধন মুনাফা পেয়েছি 460 টাকা, গুণন হচ্ছে 100 বাই পি, পি মানে হচ্ছে আমাদের 2000 আর 3000 মিলে 5000 টাকা, আর এক বছরের জন্য এন এর মান তো 1। তাহলে একটা দুইটা একটা তিনটা তিনটা শূন্য, এখানেও তিনটা শূন্য আমরা কেটে দিলাম। তাহলে 46কে 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 46কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, জানি যে 5 9 45, দশমিক দিলে একটা শূন্য, এক শূন্য মানে 10, 5 দ্বিগুণে হচ্ছে 10, মানে 9.2% হবে অ্যান্সার। এটাই হচ্ছে বেসিক। এই বেসিকটা আপনারা শিখছে মানে বুঝছেন কিনা একটু আগে আমাকে বলেন। বেসিকটা মানে শর্টকাটটা পরে দেখাচ্ছি, আগে বেসিকটা বুঝছেন কিনা সেটা আগে দেখেন। বেসিকটা আগে বুঝছেন কিনা আগে এটা আমাকে বলেন, বলবেন যে বেসিকটা আপনারা বুঝতে পারছেন কিনা। দেখেন আচ্ছা ঠিক আছে, বেসিক ক্লিয়ার না? বেসিক ক্লিয়ার স্যার। পি এর মান না, বেসিকে হচ্ছে আর এর মান বের করতে হবে, সুদের হার। তার মানে বিষয়টা হচ্ছে যে এই জায়গা থেকে আমি মোট আই এর মান বের করব, যে কতটুকু আমি সুদ পাচ্ছি সেটা বের করব। এই জায়গা থেকে আমি মোট কতটুকু সুদ পাচ্ছি এটা বের করব। তাহলে মোট সুদ হবে এই দুটো সুদের যোগফল। আবার আমাদের মূলধন হচ্ছে 3000 যোগ 2000 মানে হচ্ছে পি এর মান, পি এর মান মানে মূলধন, মূলধন হচ্ছে 3 আর 2 5000। তাহলে এন তো এক বছরের জন্য, তাহলে মোট সুদ আর মোট মূলধন এই দুটা পেয়ে গেলে মানে হচ্ছে আই এর মান পেয়েছি, পি এর মান পেয়েছি, আর এর মানটা বের করতে হবে। এটা হচ্ছে বেসিক নিয়ম। কথা কি বোঝা গেছে? কথা বুঝছি আমরা? মানে প্রথম ক্ষেত্রে আমি যদি আরো বাংলা কথা দিয়ে লিখি, যে প্রথম ক্ষেত্রে সুদের মান হচ্ছে 3000-এর 10%। 3000-এর 10% মানে 10% মানে কি 10/100, মানে 10 ভাগের 1 ভাগ, মানে একটা শূন্য কাটা যাবে, মানে 300 টাকা। আর 2000-এর 8% মানে কি 2000 গুণন 2000-এর 8%, 2000-এর 8/100, তবে দুটা শূন্য এখানে কাটা যাবে, 8 দুগুণে 16 মানে 160 টাকা। তাহলে টোটাল সুদ পেয়েছি 460 টাকা। টোটাল মূলধন, মূলধনটা হচ্ছে আমাদের টোটাল 2000 আর 3000 মিলে 5000 টাকা। তাহলে 5000 টাকায় সুদ পেয়েছি এত টাকা। সেই ক্ষেত্রে আমাদের রেট কত পড়তেছে সেটাই হচ্ছে গড়। তাহলে রেটের মান বের করার জন্য আমরা বাংলাভাবে করে যদি করি, যে 5,000 টাকার এক বছরের সুদ হচ্ছে 460 টাকা, তাহলে 1 টাকার কত, 100 টাকার কত, এটাকেই আমরা রেট বলবো। তার মানে 460 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 5000। আমরা এইভাবে করলেও ওই সেম অ্যান্সারই পাবো, মানে 46কে 5 দিয়ে ভাগ করলে 9.2%। আমরা বাংলা কথাতে যদি বলি, কথাটা কি বুঝছি, কথাটা কি বুঝেছি? এটা হচ্ছে আমাদের মানে বুঝে বুঝে করা, এটা হচ্ছে বেসিক করা। আমরা সূত্র দিয়ে করতে পারি, এভাবে করে বাংলা দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। যে মোট সুদ সুদ পেলাম এখানে, এখানে পেলাম হচ্ছে 300 টাকা, এখানে মোট সুদ পেলাম 2000-এর 8%, মানে 2000 গুণন 8/100 মানে 160 টাকা। তাহলে দুইটা মিলে হচ্ছে 460 টাকা। মূলধন হচ্ছে 3000 আর 2000 মিলে 5000 টাকা। তাহলে 5000 টাকার সুদ পেয়েছি হচ্ছে 460 টাকা। যেহেতু হার বের করতে বলছে, সেহেতু 100 টাকার সুদ পাবো আমরা 9.2%, মানে 9.2 টাকা, মানে 9.2%। এটা হলো আমাদের বেসিক নিয়ম। এবার যদি আমি বলি শর্টকাটের কথা, শর্টকাট কোনটা? শর্টকাটটা হচ্ছে, এটা নিয়মটা হচ্ছে যে এইখানে যে মানটা থাকবে, এই মানটা গুণন দিব হচ্ছে এইখানকার পার্সেন্টেজটা, মানে যদি গড় বের করতে বলে এইখানকার পার্সেন্টেজটা প্লাস এইখানকার যে মূলধনটা দেওয়া থাকবে সেইটাকে তার পার্সেন্টেজ দিয়ে আমি আবার গুণ দিব, ভাগ মোট মূলধনটা দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলেই আমাদের অ্যান্সার শেষ। মোট মূলধন দিয়ে যদি ভাগ দিই, তাহলে এইটাকে 10 দিয়ে যদি আমরা এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে পাবো হচ্ছে 3-এর পরে 4টা শূন্য, প্লাস এটাকে 8 দিয়ে গুণ করলে 8 দিয়ে গুণ হচ্ছে 16, তারপরে 3টা শূন্য, ভাগ এই দুটা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 5000। তাহলে আমাদের কি আসলো, এখানে আসলো 30,000, এখানে আসলো 16,000। তা 30 আর 16 যোগ করলে হচ্ছে 46,000। তাহলে 46,000-কে 5000 দিয়ে যদি আমরা ভাগ করি, 3টা শূন্য কেটে গেল,
হ্যাঁ, তাহলে 46/5 করলেও 9.2% হবে অ্যান্সার। তারপরে শর্টকাটটা বলে হচ্ছে যে এইটাকে এই সংখ্যা দিয়ে গুণ করব, এইটাকে এই সংখ্যা দিয়ে গুণ করব, ভাগ হচ্ছে এই দুটা মূলধন, মোট মূলধন দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি গড় বের করতে বলে, ঠিক আছে, গড় বের করতে বলে। হ্যাঁ, শর্টকাটটা হচ্ছে এটাই, মানে এইটা মান গুণ করব প্লাস এটা মান গুণ করব, ভাগ হচ্ছে এই মূলধন দুইটা মোট মূলধন দিয়ে ভাগ করে দিব, তাহলেই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাই। এর পরের অঙ্কটা দেখেন, এই একই টাইপের অঙ্ক, গড় মূলধন কত হবে। তাহলে এই 440কে 440 গুণন আমরা দিব 15 প্লাস 160 গুণন দিব হচ্ছে 5%, ভাগ মোট মূলধন হচ্ছে 440 যোগ হচ্ছে 160, তাহলে আমাদের গড়টা পেয়ে যাবো যে গড়ে কত কত মুনাফা আসলে পাবে। তাহলে 15 দিয়ে যদি আমরা গুণ দিই 24, 24 গুণন 15 করলে আমাদের আস্তে আস্তে হচ্ছে 4 5 20, 5 দুগুণে 10 আর 2 12, শূন্য, তার মানে হচ্ছে 24, 0 6 3, 360, তারপরে আবার একটা এই শূন্যের জন্য 3600, আর 5 80, তার মানে 800, এই দুইটা যোগ করলে আস্তে আস্তে আমাদের 400, 36 আর 8 হচ্ছে 44, তার মানে 4400 ভাগ হচ্ছে 400, দুইটা শূন্য কেটে গেল, 4 11 44, তার মানে 11%, অ্যান্সার আসতেছে 11%। ক্লিয়ার, অ্যান্সার হচ্ছে 11%। ওকে, ঠিক আছে। হুম, শর্টকাট ইজি বুঝতে পারি তো, ইজিলি আবার বলে হ্যাঁ, মানে এগুলো এগুলো নিয়ে কমেন্ট করার দরকার নেই। মানে কেউ কেউ বলে যে শর্টকাট অনেক ভালো লাগছে, শর্টকাটটাই বেশি করে দেন, কেউ কেউ বলে বেসিকটা বেশি করে দেন, এগুলো নিয়ে কমেন্ট করার দরকার নেই। যার যেটা উপকার হয় সেটা সেটা মনে করেন যে অনেকে ওখানে অনেকেই কমেন্ট করে, স্যার আপনার এই শর্টকাটের যদি আমি শিখতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। হ্যাঁ, ওর জীবন ধন্য হইতো। আরেকজন লিখছে হ্যাঁ শর্টকাট পড়লে তো পরিণাম খারাপ আছে, আর আপনার পরিণাম খারাপ আছে, যার শর্টকাট পড়ে টাইমটা কমতেছে, হ্যাঁ তার জন্য উপকার হচ্ছে। কারো কারো জন্য এটা উপকার হবে, কারো কারোর জন্য উপকার হবে না। আপনারটা মানুষের চিন্তা করার প্রয়োজন নেই। আপনার যদি বেসিকটা মেইন দরকার হয় আপনি বেসিক শিখেন, আপনার যদি শর্টকাট মেইন দরকার হয় শর্টকাট শিখেন, আমি দুইটাই শিখাচ্ছি। ঠিক আছে, মানুষেরটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। মানে অনেকেই আছে মানে শর্টকাটও পারে না বেসিকও পারে না, ওরা মানব জাতি নিয়ে অনেক বেশি কনসার্ন, যে আরেকজন ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এই নিয়ে অনেক বেশি কনসার্ন আর কি। হ্যাঁ, আমি ফেসবুকে দেখি আর কি, ফেসবুক ইউটিউবে দেখলে আমার খুব মানে মজা লাগে আর কি জিনিসটা। মানে ওনারা খুব বেশি কনসার্ন অন্য মানব জাতিকে নিয়ে, যে মানব জাতি অনেক অন্ধকারে যাচ্ছে। আবার বেসিকটা যখন শিখাতে 5 মিনিট সময় লাগে, তখন বলে 5 মিনিট ধরে কি এই অঙ্ক করা পসিবল। সেই জন্য তো শর্টকাট, আপনি বেসিকও শিখবেন, বেসিকটা মনে থাকলে শর্টকাটটাও মনে থাকবে। আপনার যদি আমাকে আমার কথা হচ্ছে যে বেসিকটা কেন শেখানো হচ্ছে, এই বেসিকটা কেন শিখাইছি, আপনি শর্টকাটটা মানে বেসিক করতে করতেই আপনার শর্টকাটটা মাথায় চলে আসবে, ও আচ্ছা এটা এটা গুণ করে তো এটা হয়। কিন্তু কোনো সময় যদি ভুলে যান, যাতে করে আপনি 1 মিনিট 2 মিনিটে করতে পারেন। হ্যাঁ, মানে 1 মিনিট হলেও যাতে করতে পারেন, অন্যগুলা যাতে, হ্যাঁ শর্টকাট জয়টা মনে থাকবে, তো এটাই 10 সেকেন্ডে আপনি করে ফেলতে পারবেন বা 20 সেকেন্ডে করে ফেলতে পারবেন, এটা আপনার জন্য হেল্পফুল হবে। তো চক্রবৃদ্ধি মুনাফা, হ্যাঁ, এবার আমাদের পার্টটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। ঠিক আছে, সবাই সবাই একটু মানে খুবই ইম্পর্টেন্ট একটা যেহেতু বিষয়, রেকর্ডেড ক্লাস গ্রুপের মধ্যেই আছে। হুম, আর শুধু অনেকে অনেকে আছে যে বেসিক শিখলেই অনেকে মনে করে যে শর্টকাট নিজেরাই পারবে, না নিজেরা পারবে না। বেসিক শিখলে, শর্টকাট শিখলে আপনার শর্টকাটটা মনে পড়বে। আপনি যদি শর্টকাট না পড়েন, ধরেন আপনাকে একটা এক্সাম্পল দিই,
এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আপনি বিষয়টা বুঝবেন। আপনি যদি শর্টকাট না পড়েন তাহলে কত সেকেন্ড সময় লাগতে পারে, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আপনি যদি শর্টকাট পড়েন তাহলে আপনার কত সময় লাগতে পারে, দুটার মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। হ্যাঁ, শর্টকাটটাও আপনাকে শিখতে হবে আপনার যদি পরীক্ষায় আপনার ভালো করতে হয়। আর যদি মনে করেন যে না আমি শুধু আমার যোগ্যতাটা বাড়াবো তাহলে বিষয়টা আলাদা। যদি পরীক্ষায় ভালো করতে হয় আপনাকে শর্টকাট শেখার বিকল্প নাই, মানে বেসিকের পরে শর্টকাট শেখার বিকল্প নাই। বেসিক শিখতে হবে প্লাস শর্টকাট শিখতে হবে, ঠিক আছে, দুটোই শিখতে হবে। ওকে, কোনো কিছু ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনি একবারে শর্টকাট দিয়েও কাজে চালাই দিতে পারবেন, কোনো ক্ষেত্রে আপনি বেসিক দিয়েও কাজ চালাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আসেন আমরা নতুন একটা টাইপ করি। সবাই সবাই চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফাটা নিয়ে যদি আপনারা শুরু করতে চান, আপনারা যদি রেডি হয়ে থাকেন, সবাই রেডি কথাটা একটা বলেন। হ্যাঁ, আমরা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আমরা এখন কি করব, চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে পড়াশোনা করব। সবাই একটু রেডি হয়ে যান। রিয়ানানি পাবেন, আমি বলেছি এই একটা চ্যাপ্টার আমি আমার আরেকটা স্লাইড থেকে করাচ্ছি, যেটা আপনাদেরকে দিইনি, আমি দিয়ে দিব। সবাই রেডি হলে রেডি কথাটা লিখে দেন। ওকে, ঠিক আছে। এখন আসেন, মনে করেন আমি একটা এক্সাম্পল দিই, দেখেন। মনে করেন আপনার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা আছে, হ্যাঁ 1000 টাকা আছে। এই 1000 টাকা আপনি 10%, আপনার মুনাফার হার হচ্ছে 10%। হ্যাঁ, আপনার বিষয়টা এরকম হইতে পারে, বলেন 1000-এর 10% মানে কত টাকা। তো এই 1000 টাকা আপনি একটা ব্যাংকের মধ্যে রেখেছেন, হ্যাঁ, আপনাকে মুনাফা দিবে, বা কোনো একটা ব্যবসায় খাটিয়েছেন, আপনাকে মুনাফা দেওয়া হবে কত পার্সেন্ট, 10%। আচ্ছা, এটা এটা আপনাকে যদি বলা হয় যে 1 বছর পর, এখানে আমি একটা সিস্টেম বললাম, এটা হচ্ছে 1 বছর পরের কথা। হ্যাঁ, 1 বছর পরের কাহিনী। আচ্ছা, এখানে 1 বছর না লিখে এই পাশে 1 বছর লিখি, কারণ দুইটাই 1 বছর পরে। আমি বললাম যে 1 বছর পর, 1 বছর পর। তো 1 বছর পরে আপনাকে কি হচ্ছে, 1 বছর পরে 10% মুনাফা দিবে। 1000-এর 10% মানে কত টাকা, 1000-এর 10% মানে হচ্ছে, 1000-এর 10% মানে 1000-কে আমি যদি 10 ভাগের 1 ভাগ করি, মানে 10% কি 10 ভাগ 100, মানে 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 100 টাকা। তার মানে আপনি 100 টাকা হচ্ছে মুনাফা পাবেন। তাহলে মুনাফা হচ্ছে আপনি কত পেলেন, মুনাফা হচ্ছে আপনি, এই যে মুনাফা হচ্ছে আপনি পেলেন হচ্ছে, মুনাফা পেলেন হচ্ছে 100 টাকা। আর মুনাফা যেহেতু 100 টাকা পেলেন, তো আপনার কাছে মুনাফা যেহেতু আপনি 100 টাকা পেলেন, তাহলে আপনার মুনাফা আসল কত টাকা হলো, মুনাফা আসল বা সুদ আসল, মুনাফা আসল বা সুদ আসল কত টাকা হলো বলেন তো। এই 1000 টাকা ছিল, তার সাথে 100 টাকা যোগ হয়ে গেছে, আপনি ব্যাংক অ্যাকাউন্টে খুলে দেখলেন আপনার কাছে এখন 1100 টাকা আছে, আছে কিনা, আপনার কাছে 1100 টাকা আছে, ব্যাংক অ্যাকাউন্ট খুলে আপনি দেখতেছেন 1100 টাকা আছে। আচ্ছা, 2 বছর পর, ধরেন 2 বছর পর, 2 বছর পরের কাহিনী, আপনাকে 10% সরল মুনাফা যেহেতু দেওয়া হচ্ছে এই 1000-এর 10%, মানে আপনার আরো আপনি মুনাফা পেয়ে গেলেন ওই 1000-এর 10%, মানে আবার 100 টাকা, আবার 100 টাকা পেলেন। তাহলে এই ক্ষেত্রে মুনাফা আসলের পরিমাণ যদি আমরা বলি, মুনাফা আসল হইলো, আগে ছিল 1100 টাকা, 1100 টাকার সাথে আরো 100 টাকা যোগ হলো, হয়ে গেল 1200 টাকা। তাহলে মুনাফা আসল হয়ে গেল কত, 1200 টাকা, 1100-এর সাথে 1 যোগ হলো। 3 বছর পরের কথা যদি আমরা চিন্তা করি, 3 বছর পর, 3 বছর পর আমরা এই 1000-এর আরো 10% আমরা পাবো। তাহলে মুনাফা কত পাচ্ছি দেখেন, মুনাফা পেলাম হচ্ছে আরো 1000-এর 10% মানে 100 টাকা। তাহলে মুনাফা আসল বা সুদ আসল কত টাকা পাচ্ছি দেখেন, সুদ আসলটা পাচ্ছি হচ্ছে মানে আমার 1200 টাকার সাথে আরো 100 টাকা যোগ হইলো হচ্ছে 1300 টাকা। এই যে এই প্রসেসে যে প্রতি বছরে বছরে যে 100 টাকা করে বাড়ছে, মানে এইটার 10% করে প্রতি বছরে বছরে অ্যাড হচ্ছে। এটাকে বলি আমরা হচ্ছে সরল মুনাফা। এটাকে কি বলি আমরা বলেন তো, সরল মুনাফা। সরল মুনাফা মানে প্রতিবার আমি যে মূলধনটা রাখছি তার একটা নির্দিষ্ট পার্সেন্ট প্রতিবারই অ্যাড হবে। সেই জন্য আমরা কি করি দেখেন, আমরা কি করি, এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে আমাদের রেট আর এর মান, আর এই পি আর পার্সেন্টেজ দুটো যদি গুণ করি, যেই মানটা আসে সেইটা 1 বছরে 100 টাকা যোগ হয়েছে, 2 বছরে 200, 3 বছরে 300, তাই ওকে আমরা 3 বছর হইলে 3 দিয়ে আমরা ওই 100-কে গুণ করতেছি। তাই আই ইকুয়াল বলি আমরা পিএনআর, মানে 1 বছর হইলে এন এর মান 1, মানে 100 গুণ হবে। মানে যদি 2 বছর হয় তাহলে পিএনআর
পিএনআর, এন এর মান 2 হবে, মানে 200 টাকা যোগ হবে, মানে এই 1000-এর সাথে 200 টাকা যোগ হবে, মানে 2 × 10% করলে আমাদের 200 টাকা হবে। 100 এর 10% মানে যেহেতু 100, তাকে 2 দিয়ে গুণ করলে 200 হবে। আবার আই ইকুয়াল পিএনআর, মানে 3 বছর পরে আচ্ছা, একটু নেট চলে গেছিল মনে হয়, সেকেন্ড। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? একটু আমাকে জানান তো, এখন কি শোনা যাচ্ছে? এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? মানে নেটটা চলে গেছিল, আমাকে জানান। তাহলে আমাদের 1000 টাকা আমরা রেখেছিলাম, আমরা সরল মুনাফার কথা চিন্তা করতেছি, সরল মুনাফা এবং 10%। 1000 টাকা আমরা রেখেছিলাম, 10%-এ সরল মুনাফা নিয়ে চিন্তা করতেছি। এক বছর পরের কথা চিন্তা করেছি, যে 1000-এর 10% মানে মুনাফা পেয়েছি আমরা, মুনাফার পরিমাণ আমরা পেয়েছি হচ্ছে 100 টাকা, এবং মুনাফা আসলটা আসলে হচ্ছে কত? মুনাফা আসলের পরিমাণ হচ্ছে ওই 1000-এর সাথে 100 যোগ হলে 1100 টাকা হয়ে গেছে। এবং 2 বছর পরে যেই জিনিসটা হয়েছিল, আমি একটু সংক্ষিপ্তভাবে লিখি যেহেতু যেহেতু এটা, তাহলে 2 বছর পরের কথা যদি বলি, তাহলে মুনাফা আবার 100 টাকা। 2 বছর পর মুনাফা আবার 100 টাকা, মানে আবার 100 টাকা অ্যাড হয়েছে। মুনাফা আসল হলো 1200, এই 100 টাকা আরো যোগ হয়ে হলো 1200 টাকা। এবং 3 বছর পর, এবং আমরা 3 বছর পরের কথা যদি বলি, 3 বছর পর তাহলে মুনাফা আবার 100 টাকা। 100 টাকা কই থেকে পাচ্ছি বলেন তো? 1000-এর 10%। 1000-এর 10% মানে কি? তাহলে 1000 গুণন এর মানে গুণন, আর 10% মানে 10/100, কাটাকাটি করলে, এখানে দুটো কাটাকাটি করলে 100 টাকা আপনি পাবেন। এইটা হচ্ছে 1000-এর 10% মানে 100 টাকা। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তার মানে আরো 100 টাকা, তার মানে মুনাফা আসল আপনার পাচ্ছেন হচ্ছে 1300 টাকা। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, তাহলে এখন খেয়াল করেন, এই জিনিসটা আমরা যদি এখন আমরা বলি যে না, আমরা আর এইভাবে করে দিব না, আমরা এইবার দিব হচ্ছে কিসে? এইবার দিব হচ্ছে আমাদের আরেক সিস্টেমে। কোন সিস্টেমে সেটা? সেই সিস্টেমটা হইলো আমাদের, এইবার দিব হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায়। সরল মুনাফা না দিয়ে চক্রবৃদ্ধি মুনাফায় দিব। তো চক্রবৃদ্ধি মুনাফায় দিলে আমাদের যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে 1000-এর 10%। 1000-এর 10% মানে মুনাফা কত? 100। এই মুনাফা যে 100, তাহলে মুনাফা আসল কত হইলো? 1000-এর সাথে 100 যোগ করলে মুনাফা আসল হইলো 1100 টাকা। তাহলে এইটা 100 এবং মুনাফা আসল হচ্ছে 1100 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এটা প্রথম বছর যাওয়ার পরে আপনি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার কাহিনীগুলো সেম দেখতে পাবেন। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার কাহিনীটা পুরোপুরি সেম দেখতে পাবেন। কিন্তু দ্বিতীয় বছরে যাওয়ার পরে, যখনই আপনার দ্বিতীয় বছর চলে আসলো, তখন আপনি দেখবেন যে একটা ঝামেলা তৈরি হয়েছে। কি ঝামেলা? দ্বিতীয় বছরে গেলে যে ঘটনাটা ঘটবে, আপনার এইবার চক্রবৃদ্ধি মুনাফায় আপনাকে যে মুনাফাটা দেওয়া হবে, এই মুনাফাটা যে দেওয়া হবে, এই মুনাফাটা আর এই 1000-এর 10%-এ দেওয়া হবে না। কারণ প্রথমে 1000-এর 10% দিয়ে আপনার মুনাফা আসলটা হয়ে গেছে কি 1100 টাকা। এইবার আপনাকে মনে করা হবে এই মুনাফা আসলটাই আপনার হচ্ছে মূলধন, এবং এর উপরে 10% দেওয়া হবে। এখন 1100-এর 10% মানে কি? 1100-এর 10% মানে 10/100, আপনি 00 কেটে দিয়ে আপনি পাবেন তো 110 টাকা। তার মানে এইবার আপনি মুনাফা পাবেন হচ্ছে 1100-এর 10% মানে 110 টাকা। একটা শূন্য কেটে দিলে 110 টাকা আসে। তার মানে আপনার মুনাফা আসলে এখন দাঁড়াবে 2 বছর পরে আপনার 1100-এর সাথে 110 যোগ হবে। 110 যোগ হলে 1210 টাকা, 1210 টাকা হবে। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝছেন? সবাই কি বুঝছেন? মানে এই 2 বছর পরে এটা হইলো 1210 টাকা। কেন? কারণ আমরা 1100-এর 10% আসলে পরের বার মুনাফা পাবো, আর সরল মুনাফায় প্রতিবারই 1000-এর 10% মুনাফা পাবো। 1000-এর 10% মানে 100 টাকা। এখানেও মুনাফা 100 টাকা, এখানেও মুনাফা 100 টাকা, এখানেও মুনাফা 100 টাকা। প্রতিবার 100 100 100 এইভাবে করে মুনাফা পাবো। আর চক্রবৃদ্ধি মুনাফায় যেই মুনাফা আসল আসবে, এই যে মুনাফা আসল প্রথমবারে তো 1000-এর 10% মানে 100 টাকা, তার মানে মুনাফা আসল 1100 টাকা। এর পরের বার 1100-এর আমি 10% পাবো, মানে 110 টাকা পাবো। ক্লিয়ার? বুঝেছি?
এই জিনিসটাই কিন্তু একবার বিসিএস এও এসছে যে মানে 1,000 টাকা 10% সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত? এই যে এটাতে হচ্ছে 1210, এটাতে হচ্ছে 1200, তার মানে ডিফারেন্স হচ্ছে 1210 থেকে 1200 বাদ দিলে হচ্ছে 10 টাকা, 10 টাকা ডিফারেন্স হবে। মানে আপনার এখানে এখানে ব্যাপারটা হচ্ছে আমরা আমরা কি বলতেছি, আমরা বলতেছি সেটা হচ্ছে মুনাফা আসলের পরিমাণটা কিভাবে করে পাচ্ছে। এখানে দেখেন 3 বছর পরের কাহিনীটা দেখেন, মানে তৃতীয় বছরে যায় কি হবে। এইবার আপনার কি 1210 টাকা হয়েছে না? এইবার বলেন তো তৃতীয় বছরে যে কি 1210-এর 10% আপনার লাগবে। 1210-এর 10% মানে কি? 10% মানে একটা শূন্য অ্যাকচুয়ালি কাটা যাবে। 1210 গুণন 10/100, মানে এখানে একটা শূন্য কাটা, এখানকার একটা শূন্য কাটা, তার মানে 121 টাকা। তার মানে এইবার মুনাফা পাবেন আপনি হচ্ছে 121 টাকা। মুনাফা পাবেন 121 টাকা 3 বছর পরে, এবং মুনাফা আসল দাঁড়াবে হচ্ছে আপনার, মুনাফা আসলটা দাঁড়াবে আপনার এই 1210 প্লাস হচ্ছে 121, মানে হচ্ছে 1331 টাকা। কথা কি বুঝেছি? এটাও একবার পরীক্ষায় আসছিল যে কত টাকা ডিফারেন্স হবে 3 বছরে, তার মানে 31 টাকা হবে। ক্লিয়ার? বুঝেছি? মানে 2 বছরে হবে 1210, তৃতীয় বছরে হবে কত? 1331। বুঝেছি? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। এটা হচ্ছে বেসিক। আমি চক্রবৃদ্ধি মুনাফার বেসিকটা আগে বললাম আর কি। চক্রবৃদ্ধি মুনাফার বেসিকটা কি? চক্রবৃদ্ধি মুনাফার বেসিকটা হচ্ছে যে আপনার যে মানে আপনার যে মুনাফা আসল থাকবে তার উপরে পরের বার পার্সেন্টেজটা দেওয়া হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এখন আসেন আপনাদের সূত্রগুলো আমি লিখে দিই। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা আরেকবার আমি লিখব, কারণ এটার সাথে সাথে আপনাকে মিলাই মিলাই পড়তে হবে, তাই না? সরল মুনাফা আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এটা তো মিলাই মিলাই পড়তে হবে, না হলে তো ভুলে যাবেন জিনিসটা। আচ্ছা, এখানে সরল মুনাফার যে সূত্রটা, আমরা কি কি জিনিস জানি। একটা হচ্ছে আমরা কি বলেছেন যে স্যার প্রথম বছর মুনাফা আসল 1100 টাকা, এটা সরল মুনাফা। দ্বিতীয় বছরে শুধু আসলের উপরই সুদ পাওয়া যাবে। হ্যাঁ, আর মুনাফা আসলের উপরে সুদ আসলে সেটা হবে না, মুনাফা আসলের উপরে সুদ আসলে মানে আসলের উপরেও সুদ আসবে, আবার মুনাফাটার উপরেও সুদ আসবে, তাহলে ওটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফায় দুটাতেই মানে সুদের উপরে সুদ হয় আর কি, সেই জন্য আমরা বলি মুনাফা আসলের উপরে সুদটা হয় যেটা পাওয়া যাচ্ছে। ওকে, ঠিক আছে। সরল মুনাফার যে সূত্রটা আমরা জানি আই ইকুয়াল পিএনআর, তাই না? আই মানে কি? আই মানে হচ্ছে সুদের পরিমাণ বা মুনাফার পরিমাণ, মুনাফা বা সুদের পরিমাণ, মুনাফা বা সুদ, এটা ঠিক আছে। এটা আই ইকুয়াল পিএনআর এটা। আচ্ছা, মুনাফা আসল কি? মুনাফা আসল বা সুদাসল, সুদাসলের পরিমাণ এ ইকুয়াল পি প্লাস আই, মনে আছে? মানে আসল প্লাস হচ্ছে সুদ, অর্থাৎ পি প্লাস পিএনআর। আচ্ছা, পিএনআর বাই তো 100 লিখি না আমরা, পিএনআর বাই 100 লিখা যায়, পিএনআরও লিখা যায়। এটা কিন্তু পিএনআর বাই 100 লিখা এটা কিন্তু ম্যান্ডাটরি না, 100 না লিখলেও চলে। আমি তো বলছি যদি পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের জন্য নিচে 100 আসে। আমরা 100 লিখলে আমাদের ক্যালকুলেশনটা একবারে ইজি হয়, আর মানে পরে আর পার্সেন্টেজে কনভার্ট করতে হয় না, এটা কিন্তু আগেই বলছি। তাই পিএনআর লিখা, পিএনআর বাই 100 লিখা কিন্তু একই কথা। অনেক সময় মানে সূত্রের ক্ষেত্রে অনেক সময় পিএনআর বাই 100টা কিন্তু লিখা হয় না, তবে অঙ্ক করার ক্ষেত্রে পিএনআর বাই 100টা লিখে আপনার অঙ্ক করলে আপনার জন্য সুবিধা হবে। 1 প্লাস এনআর এইভাবে করেও থাকতে পারে, 1 প্লাস এনআর বাই 100 এইভাবে করেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এইখানে যেটা মেইন সূত্র সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আপনাকে যেটা মেইন সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত মুনাফা আসলের সূত্রটা। মুনাফা আসলের সূত্র সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সি মুনাফা আসল, মুনাফা আসলের পরিমাণটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। সি ইকুয়াল পি ইন্টু, পি মানে মূলধন, 1 প্লাস আর টু দি পাওয়ার এন। 1 মানে জানেন, আর মানে হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজটা কিন্তু অবশ্যই মানে ভাগ 100 আর কি, যদি 5% হয় 5/100। আর এন মানে হচ্ছে বছর, বা ওই এন, এখানেও যেই এন সেখানেও সেই এন, এখানে যেই আর এখানেও সেই আর, এখানেও যেই পি এখানেও সেই পি, এখানে মুনাফা আসলের পরিমাণ। তাহলে মুনাফা আসল যদি এইটা হয়, তাহলে মুনাফার পরিমাণ মানে মুনাফার পরিমাণ কতটুকু?
মানে আমরা যে এইখানে যে মুনাফা বা সুদের পরিমাণ যে আমরা এখানে বের করতেছিলাম, মুনাফা বা সুদ কতটুকু হবে? আমরা জানি মুনাফা বা সুদের পরিমাণ হচ্ছে মুনাফা আসল থেকে আমরা যদি আসল বাদ দিই, অর্থাৎ পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন থেকে যদি আমরা পি বাদ দিই, তাহলে আমরা সুদ বা মুনাফার পরিমাণটা পাবো। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। এই সূত্রটুকু আগে মনে রাখতে হবে, ঠিক আছে? এই দুটা সূত্র মনে রাখতে, সূত্র দিয়ে যে আমরা অঙ্ক করব এমন কোনো কাজ না, কিন্তু সূত্রগুলা ডিরেক্টলিও পরীক্ষায় আসে। সূত্রগুলা মুনাফা আসলের পরিমাণ হচ্ছে ওয়ান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, আর যেহেতু সুদ মানে হচ্ছে মুনাফা আসল থেকে আমি যদি আসল বাদ দিই তাহলে মুনাফা বা সুদের পরিমাণ পাবো, তাহলে সেটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে P। এভাবে করে আমরা পেতে পারি। ক্লিয়ার, বুঝেছি? ওকে, আসেন এখন আমাদের অঙ্কের দিকে চলে যাই। এখানে সূত্র, এই যে যেমন ডিরেক্টলি সূত্র আসে পরীক্ষায়, আমি বললাম না চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র কি? মুনাফা, এটা কিন্তু মুনাফা নির্ণয় সূত্র, মুনাফা আসল না, মুনাফা মানে মাইনাস পি থাকবে। তাহলে চক্রবৃদ্ধি যেহেতু বলছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি, তার মানে এক নাম্বারটাই সঠিক, কারণ পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা কিসের ফর্মুলা? এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা আসলের ফর্মুলা। তার থেকে পি বাদ দিলে শুধু মুনাফার পরিমাণটা বের হবে। ক্লিয়ার, বুঝে গেছি? বুঝেছি, ক্লিয়ার? দেখেন বুঝছেন কিনা? ওকে, ঠিক আছে। এইবার বলছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কোনটি সঠিক? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কোনটি সঠিক, মানে সঠিক সূত্র কোনটা? সি মানে হচ্ছে মুনাফা আসল সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। আর টু দি পাওয়ার এন দেওয়া নেই, এন টু দি পাওয়ার আর দেওয়া আছে, তার মানে এটা ভুল, আর টু দি পাওয়ার এন হবে। সি ইন্টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, আর এর উপরে এখানে এন না, হোল টু দি পাওয়ার এন হবে। সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, মানে ঘ নাম্বারটা, ঘ নাম্বারটাতে যায় আসলে সঠিক, একটু একটু করে ভুল দেওয়া আছে। সি ইকুয়াল হবে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, আর মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে এইখান থেকে একটা পি বিয়োগ করলে, যে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে মুনাফা আসল, এখান থেকে পি বিয়োগ করলে মুনাফার মান বা সুদের মানটা পাওয়া যাবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? বুঝেছি, ক্লিয়ার না? ওকে, পি মানে কিন্তু মূলধন, মূলধন ইকুয়াল সি ইন্টু এইটা না, সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সমান পি মানে মূলধন ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন হবে। হ্যাঁ, ওকে, ওকে। আচ্ছা এখন আসেন অঙ্কের কথা। অঙ্কের কথা, হ্যাঁ, অঙ্কের বেলা আপনাদের একটা দিব হচ্ছে সূত্র দিয়ে, হ্যাঁ, আর একটা দিব হচ্ছে শর্টকাট দিয়ে, এবং শর্টকাটটা খুবই ইন্টারেস্টিং, এবং এই শর্টকাটটা আপনাদেরকে আমি শিখাইছি। আপনারা যারা শতকরার চ্যাপ্টার করছে, শতকরা চ্যাপ্টারে আমি শিখাইছি। শতকরা চ্যাপ্টারে আপনাদের জনসংখ্যা নির্ণয়ের কথা বলছিলাম, ওই 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 টাইপের একটা শতকরা। আচ্ছা এখানকার শর্টকাটটাও শর্টকাট না, এইটাও বেসিক নিয়মে, বেসিক নিয়মই বলা যায়, মারাত্মক নিয়ম। দেখেন, দেখেন এইটাই আগে আমি দেখাই, বিষয়টা হচ্ছে শর্টকাটটাই আগে দেখাই, বেসিক নিয়মটাই পরে দেখাই, মানে এইটা দিয়ে অঙ্ক করবেন আসলে আপনি। সেটা হচ্ছে বার্ষিক 10% মুনাফায়, হ্যাঁ, 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তো আপনার কাছে এই 3 বছরে যে চক্রবৃদ্ধি মূলধন হবে 8,000 টাকার, আপনি যদি প্রথম বছর, 1 বছর পরের কথা যদি চিন্তা করেন, 10%, 10% যেহেতু মুনাফা, তাই মূলধন তো 100%, তাহলে 100-র সাথে 10% যোগ হয়ে কত পার্সেন্ট হবে বলেন তো? 110%। আপনার মনে আছে? তাহলে 8,000-এর 110% আপনাকে দিলে এটা আপনি কি 1 বছরের পরে কত টাকা হবে সেটা পাবেন। এই টাকাটা হচ্ছে 1 বছর পরে কত পাবেন। আপনার এই যে টাকাটা হইলো এটা তো মুনাফা আসল, এর উপরে আরো আপনাকে 10% মুনাফা পাবেন পুরাটার উপরে, তাহলে তো চক্রবৃদ্ধি মুনাফা। তার মানে এর আবার 110% দিলে আপনি হচ্ছে 2 বছর পরে আপনি কত টাকা পাবেন সেটা পাবেন, এবং তার উপরে আবার যদি 110% দেন তাহলে 3 বছর পরে কতটুকু পাবেন সেটা পাবেন। তার মানে এটা যেহেতু 3 বছর বলছে, 3 বার 110% দিব এর এর করে। আর যদি 2 বছর থাকতো তো 2 বার দিতাম, 4 বছর থাকলে 4 বার দিতাম। ক্লিয়ার?
যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা মানে একবার যখন দিছি এইটুক মিলে কিন্তু মুনাফা আসল হয়ে গেছে, তার 110% মানে এটা আবার মুনাফা আসল, তার আবার 110% মানে এটা হচ্ছে মুনাফা আসল। তাহলে চক্রবৃদ্ধি মূলধন মানে কিন্তু মুনাফা আসলের পরিমাণটা চাইছে। চক্রবৃদ্ধি মূলধন মানে কি, মূলধনটা বেড়ে কত হয়েছে, মূলধন তো এইটাই, মূলধন তো 8,000 টাকা, তাহলে চক্রবৃদ্ধি মূলধন মানে মুনাফা আসলের পরিমাণটা চক্রবৃদ্ধিতে কত সেটা আসলে জানতে চাইছে। ঠিক আছে, তাহলে এখন আমরা ধুমধাম করে করি। 8,000 এর মানে গুণন 110% মানে 110/100, এখানেও 110 ভাগ 100, 110% মানে 110 ভাগ 100। তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্যের সাথে কাটা, তারপরে এখানকার একটা শূন্য একটা শূন্যের সাথে কাটা, এখানকার দুটা শূন্য এখানকার দুটা শূন্যের সাথে কাটা। তার মানে 11 3 বার গুণ, তার সাথে 8 গুণ, তাহলে 11 11 হচ্ছে 121, 121কে 11 দিয়ে গুণ করলে আমাদের পাচ্ছি হচ্ছে আমরা 100 কত পাচ্ছি, 1331 পাচ্ছি। তাকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 8 একে 8, 3 8 24, 24-এর 4 হাতে থাকলো 2, 3 8 24, আর 2 26, 8 কে 8 আর 2 হচ্ছে 10, তার মানে 10,648 টাকা। কোথায়, তুমি কি ভুল গেছে? 110% মানে 10% যেহেতু মুনাফা, তাহলে 110 ভাগ 100, 110 ভাগ 100, 110 ভাগ 100। দেখি উত্তর ছিল না নাকি? হুম, উত্তর ছিল না, উত্তর ছিল না, এটাই সঠিক অ্যান্সার, মানে সঠিক উত্তর নেই এখানে আর কি, সঠিক উত্তর নেই। হ্যাঁ, ঠিক আছে, এটার উত্তর ভুল আছে, রাইট, উত্তর ভুল দেওয়া আছে। তাহলে 10,648 টাকা হবে অ্যান্সার। হ্যাঁ, তো এটার বিষয়টা হচ্ছে যেহেতু 10% মুনাফা, তাই আমাদের আগের যে মূলধন আমরা, ওই যে মনে আছে যে 10% যদি লাভে আমি বিক্রয় করতে চাই, যেমন আপনার কোনো একটা ক্রয় মূল্য ধরেন 500 টাকা, আমি যদি 10% লাভে বিক্রয় করতে চাই, আমি কি বলছিলাম যে 500 এর 110% করে দিলে আপনার বিক্রয় মূল্য বের হয়ে যাবে, মনে আছে না? সেম সিস্টেম, সেম সিস্টেম, সেম সিস্টেম হচ্ছে যে মূলধনকে আমরা যেহেতু 100% ধরে নিই, তাহলে 10% মুনাফা, তার মানে কি এই 8,000-এর আপনি আসলে মুনাফা পাবেন 10%, তার মানে মূলধনের সাথে যোগ করলে 110% করলে মুনাফা আসলের পরিমাণটা বের হবে। ঠিক আছে, আবার এই যে মুনাফা আসলটা পাইলেন 1 বছর পরে, তার 110% করলে আপনি 2 বছর পরে মুনাফা আসল পাবেন, তার আবার 110% করলে 3 বছর পরে মুনাফা আসল পাবেন। ক্লিয়ার, বুঝেছি? তাহলে এখন আমার কথা হচ্ছে যে এটা যদি সূত্র দিয়ে করতে, সূত্র দিয়ে করলে এরকম দাঁড়াবে যে সি ইকুয়াল পি ইন্টু 1+r⁴ কত এন। তাহলে পি মানে হচ্ছে আমাদের 8,000, 8,000 1+ মানে 1 যোগ আর, আর এর মান কত, আর এর মান হচ্ছে 10%, 10% মানে 10/100, এন মানে কি, এন মানে হচ্ছে 3। এইভাবে করেও করা যেত যে 8,000 গুণন, এখানে আপনি কেটে দিতে পারেন, এটা হচ্ছে 10, তাহলে 10, 10 যোগ 1 মানে 11^3, তাহলেও এই একই কথা, 8,000 গুণন 11/10, 3 বার গুণ হবে, 11/10 গুণন 11/10 গুণন 11/10, একটা শূন্য একটা শূন্য, 3টা শূন্য কাটলাম, এখানে 3টা শূন্য দিয়ে গুণ করলে ওই একই কথাই দাঁড়াবে। ক্লিয়ার, বুঝেছি? মানে 2 নিয়মেই করা যেতে পারে। উত্তর ভুল থাকলে এমসিকিউ দাগাবেন না আর কি, ওটা তো সবাইকে ফুল মার্ক দিবে, সমস্যা নেই, অপশনে ভুল থাকলে ফুল মার্ক দিবে, কোনো প্রবলেম নাই, দাগাবেন না। বিশেষ করে মানে এতে করে আপনি যে কোনো একটা দাগায় আসলে আপনার নেগেটিভ মার্কিং হওয়ার চান্স আছে, আপনি মনে করতেছেন ভুল আছে, আসলে ভুল নাই, তাহলে তো সমস্যা হয়ে যাবে না? ঠিক আছে, আচ্ছা, এক ব্যক্তি বার্ষিক বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা জমা রাখলেন, দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ 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 করে কত টাকা পাবেন? ওই একই কথা যে যেহেতু 600 টাকা জমা রাখছেন, তাহলে 600 এর 110% পাবেন, তাই না? তাহলে
দ্বিতীয় বছর শেষে কত পাবেন? যে 600 এর 110% প্রথম বছর শেষে পাবেন, আর দ্বিতীয় বছর শেষে কত পাবেন তাহলে বলেন? তাহলে 600 এর 110% এর 110%, তাহলে 600 গুণন 110 ভাগ 100 গুণন 110 ভাগ 100। শূন্য শূন্য কাটা, এখানকার শূন্য শূন্য কাটা, এখানকার দুটো শূন্য দিয়ে কাটা। তাহলে 11 11 121, 121কে 6 দিয়ে গুণ করলে 6 কে 6, 6 দুগুণে 12, আর 6 কে 6 আর 1 7, 726 টাকা। ক্লিয়ার? বুঝেছি? টাকা। ওকে, এই অঙ্কটা আপনারা নিজেরা করেন। চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখানে কিন্তু সুদের পরিমাণ জানতে চাইছে, সুদের পরিমাণ জানতে চাইছে, এখানে কিন্তু সুদ আসল জানতে চায় নাই, সুদ জানতে চেয়েছে। আচ্ছা, এটা না করে আপনারা এর পরেরটা করেন, এটা করেন দেখি। চক্রবৃদ্ধি মূলধন কত হবে এটা আগে করেন নিজেরা। হ্যাঁ, 20% মুনাফায়, এটা দিয়েছে 20% মুনাফায়, সেটা করেন নিজেরা, এটা করেন। শতকরা 20% মুনাফায়, শতকরা কত পার্সেন্ট মুনাফা? 20%, মানে শতকরা 20 টাকা মানে তো 20%। তার মানে কি হবে 2 বছরে? তাহলে 500 এর মানে গুণন 120% লাগবে, তাহলে 120 ভাগ 100। এটা আমার কয়বার গুণ যাবে বলেন তো? 120/100টা 2বার গুণ যাবে, যেহেতু 2 বছর দেওয়া আছে। দুটা শূন্য, এখানকার দুটা শূন্য কাটা, এখানকার দুটা শূন্য, এখানকার দুটা শূন্য কাটা, 12 12 হচ্ছে 144। 144কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, তাহলে আমরা 144-এর অর্ধেক পাই হচ্ছে 72, তার মানে 720 টাকা। অথবা 4 5 20, 4 5 20 আর 2 22, আর 7 7, আর 5 5 আর 2 হচ্ছে 7, 720 টাকা হবে না? ওকে, পারবো? ক্লিয়ার? বুঝেছি? পারবো? একই কথা। দ্বিতীয় বছরান্তে সুদ কত? সেম অঙ্ক। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমাদের সূত্র কখন অবশ্যই জানা লাগবে। দেখেন, আমি এর আগের নিয়মগুলা দিয়ে আমি কিন্তু এই অঙ্কটা করতে পারবো না। মানে আমাদের 3 বছর পরে সুদ কত হবে সেগুলো ঠিক আছে, 4 বছর পরে সুদ কত হবে সেটা ঠিক আছে, কিন্তু যদি বলে কত বছরে এন এর মান বের করতে বলে, তাহলে কিন্তু আমাদের বেসিক সূত্রের মধ্যেই আসতে হবে। যে বলছে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা হবে, তার মানে সি ইকুয়াল পি ইন্টু 1+r⁴ এন এর মধ্যে সি এর মান দেওয়া আছে এইটা, মানে 6,655 টাকা, পি এর মান দেওয়া আছে হচ্ছে 5,000 টাকা। হ্যাঁ, 1+r⁴n, 1+r এর মান দেওয়া আছে 10%, 10% মানে 10/100, মানে 10/100, আর টু দি পাওয়ার এন এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এইটা থেকে এটা যদি বাদ দিই, তাহলে আমাদের আসতেছে, এটা থেকে 5,000 বাদ দিলে কত আসতেছে? তাহলে 5 5 1 1, মানে 1155 ইকুয়াল হচ্ছে আমাদের এখানে 100 আসলো। আর সরি, এটা দরকার নেই 100, এটা আমরা ইয়ে করে দিই, কাটাকাটি করে দিই। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 10, তাহলে 10 হচ্ছে লসাগু, 10 আর 1 হচ্ছে 11, টু দি পাওয়ার হচ্ছে আমাদের n। তো এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যে 11/10 টু দি পাওয়ার হচ্ছে n, এটা আমাদের আসছে না? 11/10 টু দি পাওয়ার n। তাহলে আমরা কি করতে পারি বলেন? এখানে আমরা কি করতে পারি? কারো কোনো আইডিয়া? ও সরি সরি সরি, এখানে একটা জায়গায় আমার ভুল হয়েছে। কি করছি আমি? এটা একটা জায়গায় ভুল হয়েছে, এটা তো বিয়োগ না, এটা যেহেতু গুণ আকারে আছে, এটা তো ভাগ হবে। 6,555 ভাগ হবে 5,000, 5,000 হবে, ভাগ হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি বলেন তো? যে জিনিসটা করতে পারি,
সেটা হচ্ছে এখানে কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করতে যেয়ে আমরা যদি এখন বড় বড় সংখ্যা দিয়ে কাটাকাটি করি, তো মোটামুটি কি রকমের কাটাকাটি গুলা কি রকমের হবে বলেন দেখি? এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি রকমের হবে? প্রথমে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 দিয়ে ভাগ করলে হবে 1000। এখানে 5 দিয়ে ভাগ করলে এটা আসতেছে হচ্ছে 5 5, 1 5, 3 5 15, 1 5, 3 5 15, আর 5 5, 1300 হচ্ছে 71। তারপর তারপরের বিষয়টা হচ্ছে, এইটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, যে 1331 যে আছে, একটু আগে আপনারা কি দেখছেন? 1331, আর নিচে আসতেছে 1000, আর এখানে 11, এখানে হচ্ছে 10। তো এইটা যেহেতু ক্যালকুলেশন ছাড়া আপনাকে করতে হবে, এখানে এই অঙ্কটা একটু টাফ আর কি। এখানে একটা জিনিস হচ্ছে যে 11/10 যে আছে টু দি পাওয়ার n সমান, এইটাকে আমরা কত লিখতে পারি? অ্যান্সার হচ্ছে 10-এর উপর কিউব দিলে হচ্ছে 1000 আসে, আর 11-র উপর কিউব দিলে আসলে 11-র উপর কিউব দিলে, একটু আগে দেখছেন না 11 আর 11 গুণ করলে আমরা 121 পাইছিলাম, তাকে 11 দিয়ে গুণ করলে আসলে 1331 পাইছিলাম না? তার মানে 11 গুণন 11 গুণন 11 মানে হচ্ছে 1331। তো এইরকম যদি চেনা জানা মান থাকে, তাহলে আপনি কেবলমাত্র এই টাইপের অঙ্কগুলো করতে পারবেন। সূচক বিধি অনুসারে এইখানে নিচের দুটো যেহেতু সমান, তার মানে n ইকুয়াল আসলে 3 আসে। তো এই অঙ্কটা তুলনামূলক অনেক কঠিন অঙ্ক ধরা যায়। ঠিক আছে? স্যার 1/10 মনে হয়, একটু খেয়াল করে দেখেন। 1/10 হচ্ছে এখানে 1-এর সাথে 1/10 যোগ করলে 10 হচ্ছে লসাগু, আর 10 আর 1 গুণ করলে তো 1। ঠিক আছে? দেখেন, আবার আবার আমি বলে দিই যে সি ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ সি এর মান কত? 6655। এই যে সি এর মান। পি এর মান কত? 5000। এই যে পি এর মান 5000। 1 + r⁴ আর মানে হচ্ছে, 10%, 10/100 কাটাকাটি করলে 1/10 টু দি পাওয়ার হচ্ছে n। এটা তাহলে 1 + 1/10 মানে এটা আসলে 10 উপরে 11 থাকবে টু দি পাওয়ার n। আর এটা তো যেহেতু গুণ আকারে আছে, এখানে গেলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে 1331/1000। 1331 হচ্ছে 11-র উপর কিউব, 1000 হচ্ছে 10-এর উপর কিউব, তাহলে 11/10 এর উপরে কিউব সমান 11/10 এর উপরে n। তাহলে 11/10, 11/10, এখানে টু দি পাওয়ার n, এখানে আছে 3, তাহলে n ইকুয়াল 3 চলে আসবে। ক্লিয়ার? বুঝেছি? 3 বছর। বুঝছি কিনা একটু চেক করে দেখেন, সবাই বুঝছি কিনা। কঠিন অঙ্ক হইলেও আমি এটা রেখেছি, মানে যেহেতু মানে আপনাদের এর চেয়ে সহজ সহজ অঙ্ক আসতে পারে, তবে 1331 সম্পর্কে আপনি ধারণা রাখবেন যে এটা 11-র উপর কিউব মানে হচ্ছে 1331, ধারণা রাখলেই হবে। সব 10% না? ওকে, তা 10%-এর গুলা তো এগুলা কিছুই না, এগুলা সবাই পারবেন, এটা সবাই মানে একই অঙ্ক, এগুলো সবাই পারবেন। ওকে, এখন আসেন এইবার সরল সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। আচ্ছা, সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আপনাদের বেসিক নিয়মে সবাই পারবেন না। সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যে বেসিক নিয়মে যদি বলি, এটা অনেক বড় হয়। ঠিক আছে? স্যার ঐকিক নিয়মে করলে হবে না, ঐকিক নিয়মে করলে হবে না। ঐকিক নিয়ম তো ইয়ার জন্য, সরল মুনাফার জন্য। চক্রবৃদ্ধি মুনাফায় কোনো ঐকিক নিয়মে হবে না। চক্রবৃদ্ধি মুনাফায় কোনো ঐকিক নিয়ম হবে না। ঐকিক নিয়ম হচ্ছে সরল মুনাফার জন্য, সমানুপাতিক সম্পর্ক যেহেতু। আচ্ছা দেখেন, খেয়াল করেন, বার্ষিক শতকরা 10% হার সুদে 1000 টাকা 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? আচ্ছা, এটার যে শর্টকাটটা, মানে এটাকে শর্টকাট বললেও ভুল হবে, এটা সুপার শর্টকাট আর কি। সুপার শর্টকাট, আমার বানানো শর্টকাট। সেটা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার যদি 2 বছরের পার্থক্য দেওয়া থাকে, 2 বছরের ক্ষেত্রে, এটা কত বছরের ক্ষেত্রে বলেন তো? 2 বছরের ক্ষেত্রে যে শর্টকাটটা, সেটা হচ্ছে পি ইন্টু আর স্কোয়ার। পি মানে মূলধন, আর মানে তো রেট। পি মানে এখানে কত দেওয়া আছে? 1000। আর এর মান দেওয়া আছে 10%, মানে 10/100 দিয়ে স্কোয়ার। তারপরে একটা শূন্য কাটা, মানে স্কোয়ার করলে কত আসে? 1000 গুণন 1-এর স্কোয়ার করলে 1, 10-এর স্কোয়ার করলে আবার 100, দুটো শূন্য কেটে দিলাম, তার মানে 10 টাকা হবে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সবচেয়ে 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 আমাদের ইয়ের ইয়ের অঙ্ক।
ইজি অঙ্ক, মানে ইজি প্রসেস আর কি, সুপার শর্টকাট। 2 বছরের ক্ষেত্রে পি ইন্টু আর স্কোয়ার হবে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। আর যদি আমি বেসিক অঙ্ক করতে চাই তাহলে আমাকে দুইটা মুনাফাই বের করতে হবে, সেটা দুইটা মুনাফা 2 বছরের জন্য বের করতে হবে। তাহলে প্রথমে আপনাকে সরল মুনাফাটা বের করতে হবে। সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল পিএনআর বাই 100। ফর্মুলা কি দাঁড়ায় যে পি মানে হচ্ছে 1000, এন মানে হচ্ছে 2 বছর, আর মানে 10%, তাহলে 10 ভাগ এখানে আসতেছে 100, দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটা, তাহলে আসতেছে হচ্ছে 200 টাকা। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেহেতু সি আমরা বের করতে চাই, মানে টোটাল, সেটা হচ্ছে 1000 এর 110%, মানে 110/100। এটা আমার দুইবার, 2 বছর যেহেতু আছে দুইবার, তার মানে দুইটা শূন্য কেটে দিলাম এখানকার দুটো শূন্যের সাথে, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্যের সাথে। 11 গুণ করলে 121, 121কে 10 দিয়ে গুণ করলে 1210। তাহলে এটা তো মুনাফা আসল। তাহলে মুনাফা কত হচ্ছে? মুনাফা আসল থেকে আমরা যদি আসল বিয়োগ করি, আসল কত? আসল হচ্ছে 1000 টাকা, যদি বিয়োগ করি তাহলে মুনাফা হচ্ছে 210 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা 210 আর সরল মুনাফা হচ্ছে 200। তাহলে পার্থক্য কত? তাহলে পার্থক্য হচ্ছে 210 থেকে 10 বিয়োগ করে 200 বিয়োগ করে 10 টাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের শর্টকাট, এটা হচ্ছে বেসিক। ক্লিয়ার? দেখেন তো বুঝছেন কিনা। দেখেন বুঝছেন কিনা। সরল মুনাফা হচ্ছে পিএনআর বাই 100। তাহলে পিএনআর মানে পি মানে 1000, এন মানে হচ্ছে 2 বছর, আর মানে হচ্ছে 10%, তার মানে 10 বাই হচ্ছে 100 করলে 200 টাকা। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল আগে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের 1000-এর 110%, এর 110% দুইবার, অথবা মানে এটা তো আবার ওই সূত্র দিয়ে বের করলে আরো আরো বড় দেখাইতো। হ্যাঁ, তা আরো বড় দেখাইতো, তার চেয়ে আমি শর্টকাট দিয়ে বের করছি। এটা 1210 টাকা। তাহলে মুনাফা হবে 1210 মাইনাস মূলধন, মানে পি এর মান মাইনাস করলে মুনাফা হচ্ছে, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 210। তাহলে পার্থক্য হচ্ছে 210 থেকে 200 বিয়োগ করলে 10 টাকা। ক্লিয়ার? তাহলে সাধারণত 200, মানে ব্যাপারটা কি হয়, সাধারণত আপনাদের এগুলা এগুলো এই অঙ্কগুলো সাধারণত 2 বছর আসে। 3 বছর আসতে পারে, তবে 3 বছর করলে আপনি যেই নিয়মই করেন না কেন 2-3 মিনিট সময় লাগবেই। 4% হার সুদে, যেমন এইটা অঙ্কই দেখেন, এই অঙ্কটা যদি আপনি নর্মাল নিয়মে করেন, নর্মাল নিয়মে করলে যে জিনিসটা আসবে যে 4% হার সুদে কত টাকার, মানে পি এর মান দেওয়া নাই, কত টাকার 2 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হবে। তাহলে আপনি যদি মনে রাখেন যে মূলধনকে পি পি ধরে নেন, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে পি ইন্টু 1+r⁴ n মাইনাস হচ্ছে পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফা হচ্ছে পি এন আর বাই 100। এই দুইটার পার্থক্য হবে 1 টাকা। এখান থেকে পি এর মানটা অ্যাকচুয়ালি বের করতে হবে। এইটা এটা যদি আপনি নর্মাল নিয়মে করেন, এটা মিনিমাম 2 মিনিট খরচ হবে। আর যদি আমার শর্টকাট নিয়মে করেন, যে মুনাফার পার্থক্য হচ্ছে পি আর স্কোয়ার, আমাদের শর্টকাটটা কি 2 বছরের জন্য, যেহেতু 2 বছর বলছে, তাহলে 2 বছরের পার্থক্য হচ্ছে পি আর স্কোয়ার। এই পি আর স্কোয়ারের মান দেওয়া আছে 1 টাকা। তাহলে আর এর মান দেওয়া আছে 4%, তার মানে 4 ভাগ হচ্ছে 100, পি স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে আমরা পি এর মান তো জানি না, তাহলে কাটাকাটি করলে 25। তাহলে আমরা 25-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার করলে 1, 25-এর স্কোয়ার করলে 625। তাহলে আমরা কত পাচ্ছি? 625 এই পাশে চলে গেলে তাহলে পি সমান হচ্ছে 625। শেষ, অঙ্ক শেষ। তাহলে এইটা অঙ্ক করতে 2 মিনিট সময় লাগবে, এইটা অঙ্ক করতে 10 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? ক্লিয়ার? তাহলে 2 বছরের জন্য পি আর স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে পি ইন্টু আর, আর মানে কি রেট, তাহলে 4 ভাগ হচ্ছে 100, মানে 1/25। মানে এই শর্টকাটটা যে আমি আমি যে মানে বানানোর ফলে কতজনের যে জীবন সহজ হয়ে গেছে। মানে এই টাইপের অঙ্ক তো ওদের করাই পসিবল না, মানে পরীক্ষার হলে, কারণ 2 মিনিট সময় লাগতো। এখন জাস্ট মুহূর্তের মধ্যে, আমার ম্যাজিক ম্যাথ বইও দেওয়া আছে, একেবারে ইজিলি করে ফেলতে পারতেছে। পি আর স্কোয়ার মানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 2 বছরের জন্য হচ্ছে পি আর স্কোয়ার, এইটুকু মনে রাখতে হবে। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে পি আর স্কোয়ার। আচ্ছা, আপনি এখন বলেন, কেউ যদি বলে আমরা বেসিক পারলেই শর্টকাট পারবো, এর জন্য এই জিনিস আবিষ্কার করা পসিবল, যে বেসিক পারলেই শর্টকাট পারবে? এগুলো হচ্ছে যারা বলে, এগুলো হচ্ছে গাধা গাধা ছেলে পেলে। ঠিক আছে, বেসিক পারলেই শর্টকাট দিয়ে অঙ্ক করতে পারবো, করেন এই বেসিক দিয়ে অঙ্ক করেন, কতক্ষণ সময় লাগে দেখেন এই অঙ্ক, তাহলে বুঝতে পারবেন বেসিক পারলেই শর্টকাট পারবেন কিনা। তো সেই জন্য বেসিকটাও শিখতে হবে, শর্টকাটও শিখতে হবে। হ্যাঁ, বেসিকটা শিখতে হবে, শর্টকাটটা যাতে মনে থাকে, এই কারণে, আর কিছু না। কেউ যদি বলে
যে a প্লাস বি আর a প্লাস বি গুণ করতে আমি পারি, এটা গুণ করে a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো শর্টকাট, এটা তো সূত্র শর্টকাট, এটা আমি শিখবো না, আমি গুণ তো পারি। আর প্রতিবার কি গুণ করে করে এটা বের করবে নাকি ডিরেক্টলি আমাকে বুঝতে হবে যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা? মানে বিষয়টা মাথার মধ্যে থাকতে হবে, শুধু বেসিক দিয়ে কাজ চলবে না, আপনাকে সূত্র মুখস্থ করতে হবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমি গুণ করতে পারি এটা বললেই মানে খেলা খতম হয়ে গেল না। হ্যাঁ, আচ্ছা এটা নিজেরা বলেন বলেন, এটা এটা কি হবে? শতকরা 10 টাকা হার সুদে 300 টাকা 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত? বলেন। 2 বছরের জন্য, মানে শর্টকাটের যদি বিস্তারিত বর্ণনা বলি, 2 বছরের জন্য, 2 বছরের জন্য সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, পার্থক্য হচ্ছে পি আর স্কোয়ার, এটুকু মনে রাখবেন। হুম, রাইট। তাহলে কি হচ্ছে, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে পি মানে হচ্ছে 3,000 টাকা, হ্যাঁ 3,000 ইন্টু আর, আর মানে হচ্ছে 10%, যেহেতু 10/100 দিয়ে স্কোয়ার, তাই না, কাটাকাটি করলে 1/10, তার মানে 3,000 গুণন 1/100, দুটো শূন্য কেটে গেল, তাহলে 30 টাকা, হ্যাঁ রাইট, 30 টাকা পার্থক্য। মানে পি ইন্টু আর স্কোয়ার, পি মানে 3,000 পি, আর আর মানে যেহেতু 10%, 10 মানে কি 10%, 10/100, কাটাকাটি হলো 1/10 দিয়ে স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে 1, 10 এর স্কোয়ার মানে 100। ওকে, আচ্ছা 3 বছরের জন্য যদি বলি, হ্যাঁ 3 বছরের জন্য আমরা একটু মানে নর্মাল নিয়মটা আমরা হিসাব করি, এটা একবার আসছে পরীক্ষায়, তো আর শর্টকাটটার কথা বলতেছি। এই শর্টকাটটা 3 বছরের জন্য যদি আমরা বলি, শর্টকাটটা মনে রাখার একটা সহজ উপায় করে দিই, যে 3 বছরের জন্য শর্টকাটটা হচ্ছে এই পি আর স্কোয়ার তো 2 বছরের জন্য ছিলই, তার সাথে ইন্টু আর প্লাস থ্রি হবে। পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস থ্রি, এটা 3 বছরের জন্য, কিন্তু মানে এইটাও করতে সময় লাগবে, একেবারে যে খুব তাড়াতাড়ি করতে পারতেছেন তা না, তবে আমরা একটু বেসিকটা দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ শর্টকাটটা একটু কম সময় লাগতেও পারে। বেসিকটার কথা যদি আমি বলি, বেসিকটার ক্ষেত্রে আমাদের সরল মুনাফা লাগবে, সরলের ক্ষেত্রে যদি আমি বলি, সরল মুনাফার ক্ষেত্রে হচ্ছে আই ইকুয়াল পি এন আর বাই 100, পি মানে হচ্ছে 5,000 ইন্টু এন মানে 3 বছর, আর মানে 10 ভাগ হচ্ছে 100, দুটো শূন্য কেটে দিলাম, মানে হচ্ছে 1500। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি চক্রবৃদ্ধির ক্ষেত্রে বলি, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের আসতেছে সি সমান 5,000 এর, আমাদের এর তো লেখার দরকার নেই, এর মানে গুণন, হ্যাঁ এর হচ্ছে 10%, তার মানে হচ্ছে 110%, মানে 110/100, এটা কয়বার যাবে, 3 বার যাবে, 110/100 ইন্টু হচ্ছে 110/100, তার মানে এটা সবচেয়ে শর্টে করলেও এরকম সময় আপনার লাগবে যদি শর্টকাটটা অ্যাপ্লাই না করেন। আচ্ছা, তাহলে 3 বার 11 গুণ করলে হচ্ছে 1331, গুণন আপনি যদি 5 দেন, তাহলে আপনি পাবেন হচ্ছে আপনার 5 একে 5, 3 5 হচ্ছে 15, 3 5 15 আর একে 16, 5 একে 5 আর একে হচ্ছে 6, তাহলে এত, আর হচ্ছে এখানে দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটা, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটা, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটা, মানে এটা হচ্ছে সি এর মান। তাহলে মুনাফা কত হচ্ছে, মুনাফা হচ্ছে 6665 মাইনাস হচ্ছে 5,000 করলে আমরা পাবো 1,655 টাকা। তাহলে 1,655 থেকে যদি 1500 বাদ দিই, তাহলে আমাদের পার্থক্য পাওয়া যাবে, হচ্ছে 1,655 মাইনাস হচ্ছে 1500, তাহলে হচ্ছে আমরা কত পাচ্ছি, 155 টাকা। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 155 টাকা, রাইট? হুম, আচ্ছা এখন দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে যে পি এর মান, আমি যদি পি এর মানকে 5,000 চিন্তা করি, 5,000, মানে এটা যদি শর্টকাটের কথা বলি, এটাও কিন্তু মোটামুটি একটু বড় ক্যালকুলেশনই হবে। আর এর মান,
আর এর মান দেখেন, আর এর মান হচ্ছে আমাদের 10%। 10% মানে 10/100, কাটাকাটি করলে 1/10। তার মানে এটা হচ্ছে 1/10 এর উপরে স্কোয়ার, আর এখানে 1/10 প্লাস হচ্ছে 3, তাই না? এরকম আসতেছে। তার মানে 5000 গুণন 1/10 এর উপরে স্কোয়ার মানে 1/100 প্লাস এখানে 10 হইলে তাহলে 1 প্লাস 30 মানে হচ্ছে 31। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা গেল, এই দুটো শূন্য, এই দুটো শূন্যের সাথে কাটা। 5 আর 31 যদি আমরা গুণ করি, 5 5, 3 5 হচ্ছে 15, মানে 155 টাকা। ক্লিয়ার? বুঝা গেছে? আপনি এই ক্যালকুলেশনটুক করবেন নাকি এটুক করবেন, এটা আপনার বিষয়। আপনার যদি মনে হয় যে এটা করতে করতে পারবেন তাহলে করবেন, আর যদি মনে হয় এইটুক করবেন তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। কথা কি বুঝা গেছে? ক্লিয়ার? 3 বছরের জন্য পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস 3, আর 2 বছরের জন্য শুধু পি আর স্কোয়ার। হ্যাঁ, 2 বছর হইলে এটা, 3 বছর হইলে এটা। মানে 2 বছর হইলে হচ্ছে শুধু পি আর স্কোয়ার, আর 3 বছর হইলে পি আর স্কোয়ার প্লাস 3। 4 বছর তো আসার কোনো প্রশ্নই আসে না এমসিকিউতে, কোনোদিনও আসবে না, লাইফে কোনোদিন আসবে না। হ্যাঁ, 3 বছর পর্যন্ত আসতে পারে, 3 বছর খুবই কমই আসে, 2 বছরই আসে সাধারণত। তাই 2 বছরটা হচ্ছে পি আর স্কোয়ার, 3 বছর হচ্ছে পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস 3। পি মানে হচ্ছে কি মূলধন, মূলধন হচ্ছে 5000, এই যে 5000 বসিয়েছি। আর স্কোয়ার, আর এর মান কি? আর এর মান হচ্ছে 10%, আর মানে তো এখানে 10%, মানে কি 10/100। 10/100 মানে কাটাকাটি করলে কত আসে? 1/10। তাহলে 1/10 এর উপর স্কোয়ার, আর আর এর মান 1/10 প্লাস হচ্ছে 3। এই দুটো লসাগু করলে কি হয়? 10 হয়। তাহলে 10 1 প্লাস 3 10 30 মানে 31। তাহলে উপরে 31, নিচে 10, আর এখানে 1/10 এর উপর স্কোয়ার মানে কি? 1 এর উপর স্কোয়ার মানে 1, 10 এর উপর স্কোয়ার মানে 100। বুঝেছেন? ক্লিয়ার? তো আমারে বলেন, সবাই কি বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে ত্রৈমাসিক বা ষান্মাসিকের ক্ষেত্রে। তো এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ত্রৈমাসিক বা ষান্মাসিক যদি হয়, এখানে ব্যাপারটা এরকম মনে রাখবেন যে আপনাকে আমি যদি ষান্মাসিকের কথা বলি, ষান্মাসিক মানে হচ্ছে বছরে 2 বার। তাহলে বছরে 2 বার আপনাকে যদি এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা যদি এই হিসাবগুলো করি, তাহলে বিষয়টা কি রকমের হবে? বিষয়টা এরকমের হবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তো আপনাকে 20%, আপনি মনে করেন বছরে যদি আপনি 6 মাস পরে একবার যদি আপনি মুনাফা চান, তাহলে এই এই ধরেন এই 10,000 টাকা আপনি বিনিয়োগ করছেন, তাহলে এর 20% আপনি 1 বছরে পাইতেন। সেটা যদি 6 মাস হয় তাহলে কি আপনি 1 বছরে পাবেন? এই 20%টা হচ্ছে 1 বছরের জন্য। হ্যাঁ, তাহলে বছরে যদি 2 বার হয়, তাহলে বছরে ষান্মাসিক মানে কি? বছরে 2 বার মানে আপনি 6 মাস পর পর চাচ্ছেন, তখন আপনার যে রেটটা হবে সেই রেটটা অর্ধেক হয়ে যাবে, রেটটা অর্ধেক হয়ে যাবে। মানে আর এর মান তখন 20%-এর জায়গায় 20/2% হয়ে যাবে, মানে 10% হয়ে যাবে। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝতে পারছেন? আর এর মানটা হয়ে যাবে কত পার্সেন্ট? 10% হয়ে যাবে যদি ষান্মাসিক হয়। যদি বছরে 4 বার যদি হয়, তাহলে 4/1 হইতো, মানে 20-কে 4 দিয়ে ভাগ করে দিতাম, কারণ আপনি তো বছরে 2 বার করে পাচ্ছেন। তাহলে আপনি আপনি যদি এই 10,000-এর এই 20% দিলে তো লজিক্যাল হবে না, তাই ওটা 10/1 হয়ে যাবে। আচ্ছা, মানে 2/1 হয়ে যাবে। এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, যেহেতু আমাকে এখানে কি বলা আছে? অর্ধ বছর হিসাবে। আমাকে অর্ধ বছর হিসাবে হিসাবটা করতে বলছে, অর্ধ বছরে। যৌগিক মুনাফা যদি অর্ধ বছর হিসাবে ধরা হয়, মানে প্রতি 6 মাস পর পর আপনি এই যৌগিক মুনাফাটা পাবেন, তাহলে সেক্ষেত্রে রেটটাকে আপনাকে অর্ধেক করে দিতে হবে। আচ্ছা, তাহলে 2 বছরে আপনি কয়বার পাবেন বলেন? 2 বছরে আপনি তাহলে এন এর মান কত হবে বলেন দেখি? এন এর মান 2 বছরে আপনি কতবার পাবেন? 1 বছরে 2 বার, তাহলে 2 বছরে কয়বার হবে? 2 × 2 = 4 বার। ক্লিয়ার? বুঝেছি? কথা কি বুঝেছি? তাহলে রেট হয়ে যাবে অর্ধেক, আর এন এর মান হয়ে যাবে কি? 2 × 2 = 4 বার, কারণ আপনি 6 মাস পর পর যেহেতু পাচ্ছেন, তাহলে এন এর মান হয়ে যাবে 4 বার। তাহলে এখন আমাকে যদি বলা হয় চক্রবৃদ্ধি মূলধন কত হবে, মানে সি এর মান বের করতে বলছে, আমাদের সিস্টেমটা জানি কি ছিল? সিস্টেমটা ছিল আমাদের এখানে 10,000 আছে, তাহলে 10,000, এই যে 10,000 আছে, এই 10,000 এর আমাদের কি 10%? আমাদের তো মুনাফা পাবো 10% করে, 10% মানে 110।
110% হয়ে যাবে, 100 সাথে যোগ দিলে 110%, মানে 110/100। এটা কয়বার গুণ হবে? যেহেতু n এর মান 4, মানে 4 বার গুণ হবে। তাহলে 110/100, 110/100 এরকম আমরা কয়বার গুণ দিব বলেন তো? আমি 4 বার গুণ দিব। এরকম আমরা 4 বার গুণ দিব। 4 বার গুণ দিলে কি হচ্ছে? একটা শূন্য একটা শূন্য কাটলাম, একটা শূন্য এইটা শূন্যের সাথে কাটলাম, এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম, এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম, আবার এই দুটা শূন্যের সাথে এখানকার দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্যের সাথে এখানকার দুটো শূন্য কাটলাম। তার মানে দেখেন এখানে সব শূন্য কাটা চলে গেছে। 11 11 11 11, 4টা 11 বাকি আছে, তার মানে 11^4 বাকি আছে। তার মানে অ্যান্সার হবে 11^4। কথা বুঝছি কি বুঝি নাই? এটা কি কিছু বুঝছেন? কারা কারা বুঝছেন সেটা একটু আমাকে জানান। এটা কিন্তু 43 BCS এসছে। তাহলে যৌগিক মুনাফার ক্ষেত্রে যদি আমাদের অর্ধবার্ষিকী হয়, তাহলে অর্ধবার্ষিকী মানে কি? অর্ধবার্ষিকী মানে কি? বছরে মানে 6 মাস পর পর, মানে বছরে 2 বার। তাহলে বছরে যেহেতু 2 বার পাবেন, তাহলে 1 বছর পরে যদি হইতো তাহলে 20%। 20% যৌগিক মুনাফায় বলতে 1 বছরে 20%। তাহলে যেহেতু 6 মাস পরে, মানে আপনি 1 বছর 2 বার পাচ্ছেন, তাহলে রেটটা আপনাকে অবশ্যই অর্ধেক করে করে ওই 10 আর 10 মিলে মোট বছরে 20% হবে। সেই জন্য এটা হয়ে যাবে 10%, আর এর মান হয়ে যাচ্ছে 10%। আবার বছরে যেহেতু 2 বার, দুই বছরে আপনি মোট কতবার পাচ্ছেন? মোট পাবেন হচ্ছে 4 বার। সেই জন্য এন এর মান হয়ে যাবে 4। এন এর মান হয়ে যাবে কি? এন এর মান হয়ে যাবে কিন্তু 4, 4 বার পাবেন। তার মানে এখন আমাদের আমাদের সিস্টেম কি? আপনি এই ওই সিস্টেমেও অ্যাপ্লাই করতে পারেন। সি ইকুয়াল পি ইন্টু 1+r⁴ এটাও হিসাব করতে পারেন। পি এর মান যেখানে 10,000, হ্যাঁ, ইন্টু 1+r, আর এর মান হচ্ছে, এই যে আর এর মান হচ্ছে 10%, মানে 10/100, কাটাকাটি করলে 1/10^n মানে হচ্ছে 4। এভাবে করে করলেও ওই একই কথাই দাঁড়াবে। তাহলে এর নিচে আসতেছে 10, 10+1 মানে 11^4, তার মানে এই যে একের পরে 4টা শূন্য, একের পরে 4টা শূন্য ইন্টু 11, ইন্টু 11 ইন্টু হচ্ছে 11, আর নিচে হচ্ছে 10। 10 হচ্ছে 4 বার গুণ, মানে 4টা শূন্য হবে। এখানকার 4টা শূন্য, এখানকার আমরা 4টা শূন্যের সাথে কেটে দিতে পারি, তারপরে 11^4 হবে। এভাবে করেও করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি। মানে বিষয়টা যদি এই জিনিসটা যেহেতু 2 বার বললাম, তারপরে যদি না বুঝে থাকেন পরের অঙ্কটা ট্রাই করেন। দেখেন পরের অঙ্কটা আমি কিন্তু এই জন্য আরো অঙ্ক দিয়েছি এখানে। হ্যাঁ, এখানে আরো অঙ্ক দিয়েছি, সমস্যা নাই। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু ট্রাই করে দেখি। মানে এ জাস্ট বুঝার জন্য, এই অঙ্কগুলো আমি জাস্ট দিয়েছি বুঝার জন্য। এখানে অপশন টপশন ভুলও থাকতে পারে। তাহলে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন যে 40% চক্রবৃদ্ধি মুনাফায়, 40% চক্রবৃদ্ধি মুনাফায় ত্রৈমাসিকের কথা বলেছে। ত্রৈমাসিক মানে 3 মাসে একবার, তাই না? তাহলে বছরে কয়বার বলেন? ত্রৈমাসিক মানে 3 মাসে একবার। ত্রৈমাসিক মানে 3 মাসে একবার। ত্রৈমাসিক মানে 3 মাসে একবার, তাহলে বছরে কয়বার? ত্রৈমাসিক, হ্যাঁ, মানে 3 মাসে একবার, তাহলে বছরে কয়বার? বছরে 4 বার। আচ্ছা, তাহলে বছরে যদি 4 বার হয়, তাহলে রেটটাকে আমি কি কত দিয়ে ভাগ করব বলেন? রেট এমনিতে আছে 40% রেট, তাহলে একে কত দিয়ে ভাগ করব? আমার তো 40% 1 বছরের জন্য হওয়ার কথা ছিল। আপনি তার মানে 3 মাস পর পর চাচ্ছেন। তার মানে 3 মাস পর পর চাচ্ছেন মানে কি? মানে আপনি আসলে 3 মাস পর পর চাচ্ছেন মানে কি? এটাকে আমাকে কত দিয়ে ভাগ করলে আসলে এই পার্সেন্টেজটা ঠিক থাকবে বলেন? এটাকে কত দিয়ে ভাগ করলে পার্সেন্টেজটা ঠিক থাকবে? 4 দিয়ে ভাগ করলে অবশ্যই, তাই না? 4 দিয়ে ভাগ করবো, তার মানে রেটটা হয়ে যাবে 10%। এটা ক্লিয়ার? বুঝেছি। যেহেতু আমি ত্রৈমাসিক বলেছি, ত্রৈমাসিক, এই যে ত্রৈমাসিক কথাটা বলছি, ত্রৈমাসিক আপনি মুনাফা চাচ্ছেন, ত্রৈমাসিক মুনাফা চাচ্ছেন, তাহলে বছরে আপনি 4 বার মুনাফা চাচ্ছেন। তাহলে বছরে 4 বার হইলে আপনার যে রেটটা হয়ে যাবে সেটা 4/1 হয়ে যাবে। কারণ 10 করে আপনি 3 মাস পর পর 10 পাইলেন, আবার 3 মাস পরে আবার 10 পাইলেন, 10×10 = 20, তারপরে 3 মাস পরে আবার 10 পাইলেন, তারপরে 3 মাস পরে আবার 10 পাইলেন, তাহলে আপনার 4×10 = 40 হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছি। এখন এন কতবার আপনি আসলে পাচ্ছেন? এন মানে হচ্ছে নাম্বার অফ টার্মস, মানে এইটা কিন্তু নাম্বার অফ ইয়ার্স না। আসলে সত্যিকার অর্থে আমাদের মানে বইয়ের মধ্যে অনেক সময় এটাকে বছর হিসেবে চিন্তা করা হয়। এটাকে বলা হয় নাম্বার অফ টার্মস, মানে কতবার আপনি এই মুনাফাটা পাচ্ছেন, এইটার হিসাব হচ্ছে এন। তো অন্য ক্ষেত্রে তো সেমই থাকে, যখন এই ত্রৈমাসিক বা ষান্মাসিক আসে তখনই এই ভেজালটা হয়। তাহলে আমরা
ত্রৈমাসিক ষান্মাসিকের বেলায় কয়বার পাচ্ছি, টোটাল কয়বার পাবো, 2 বছরে কয়বার পাবো, 1 বছরে 4 বার, তাহলে 2 বছরে 2 গুণন 4 মানে 8 বার পাবো। এন এর মান হচ্ছে 8। এন এর মান কত? 8। তাহলে দেখেন এন এর মান 8 না, কারণ 1 বছরে 4 বার পাচ্ছি, তাহলে 2 বছরে কতবার? 8 বার। এন এর মান তার মানে 8। তাহলে আমরা এখন যদি আমরা বলি যে মূলধনের পরিমাণ, তাহলে 1 এর পরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা শূন্য বসিয়েছে, তার মানে 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য গুণন আমাদের হচ্ছে 10% বলেছে, তার মানে কি 110 ভাগ 100 কতবার গুণ দিব? 110 ভাগ 100 কতবার গুণ দিব? 8 বার। 110 ভাগ 100 আমরা 8 বার গুণ দিব। এখানে হইলো 4 বার, এরপরে এখানেও দেই আরো 4 বার। 110 ভাগ 100, 110 ভাগ 100, 110 ভাগ 100, 110 ভাগ 100। তাহলে আমরা একটা শূন্য কাটলাম, এটা শূন্য এটা শূন্য কাটলাম, এটা শূন্য, এই দুটো শূন্য এই দুটো শূন্যের সাথে কাটলাম, এই দুটো শূন্য এই দুটো শূন্যের সাথে কাটলাম, এই দুটো শূন্য এই দুটো শূন্যের সাথে কাটলাম। এখন আমাদের শূন্য বাকি আছে, এই যে 2 2 4 2 6 2 8টা, এই 8টা শূন্য এই 8টা শূন্যের সাথে কেটে দিলাম, এই 8টা শূন্যের সাথে কেটে দিলাম। তাহলে 11 কয়টা বাকি থাকলো? 11 8টা বাকি থাকলো। 8টা 11 গুণ করলে 11 টু দি পাওয়ার 8 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? সবাই ক্লিয়ার? ওকে, তো এই হলো আমাদের সুদ কষার অঙ্ক। সুদ কষার চ্যাপ্টারের অঙ্কগুলাই এটাই থাকলো। এর পরের দিন আমরা শিখবো হচ্ছে লসাগু গসাগুর অঙ্ক। হ্যাঁ, লসাগু গসাগু এর পরের চ্যাপ্টারটা হবে লসাগু গসাগু। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।